কোথাও না কোথাও বসে ভাবছো আমাকে। আমাকে খুব দেখতে ইচ্ছে করছে তোমার। মনে মনে আমাকে দেখছো, কথা বলছো, হাঁটছো আমার সঙ্গে, হাত ধরছো, হাসছো। এমন যখন ভাবি, এত একা আমি, আমার একা লাগে না। ঘাসগুলোকে আগের চেয়ে আরো সবুজ লাগে, গোলাপকে আরো লাল, সাথে সাথে দিনগুলোকেও মনে হয় ঝলমলে। কোথাও না কোথাও আমার জন্য কেউ আছে। এই ভাবনাটি আমাকে নির্ভাবনা দেয়। ভোর কালো দিনগুলোয় আলো দেয়। আর যখন ওপরে ওপরে দেখাই যে পায়ের তলায় মাটি, পায়ের তলায় খুব মাটি আছে, আসলে নেই, আমার পা তলিয়ে যাচ্ছে, তখন মাটি দেয়। যখন মনে হয় ভীষণ এক ঝোড়ো হাওয়ায় উল্টে যাচ্ছি, যেন 100 শকুন আমার দিকে উড়ে আসছে, হিংস্র হিংস্র মানুষ দৌড়ে আসছে আমাকে খুবলে খাবে, অসহায় আমিটিকে ভাবনাটি নিরাপত্তা দেয়। কেউ ফিরে তাকায় না, কেউ স্পর্শ করে না, ভালোবাসে না। দেখেও আমি যে ভেঙে পড়ি না, আমি যে ভেসে যাই না, আমি যে কেঁদে ভাসাই না, সে তো তোমার কারণে। কোথাও না কোথাও তুমি আছো বলে। আছো, কোথাও আছো। যে কোনোদিন আমি ইচ্ছে করলে তোমাকে পেতে পারি, এই ভাবনাটি তোমার কাছ থেকে দূরে রাখতে পারছে আমাকে, আমাকে বাঁচিয়ে রাখতে পারছে। কলমে তসলিমা নাসরিন। আমি অভিষেক কর। আমি তসলিমাদির সব থেকে বড় ভক্ত নিজেকে মনে করি। আর আমার সামনে যে মানুষটি রয়েছে, আমি কখনো ভাবতে পারিনি যে আপনাকে দেখবো এতটা কাছ থেকে। মানে আমার পাগলামো এতটাই আপনাকে নিয়ে যে আমি আপনার নামে একটা ট্যাটু করিয়ে রেখেছি আমার বাম কাঁধে, এই ডান কাঁধে। রিয়েলি? ইয়েস ম্যাম। তো আজকে আহ, আমি শুধু আমার ইন্ট্রোডাকশন এইটুকুই থাক যে আমি আপনার ভক্ত, আর এটা নিয়ে আমাদের কথা বলা শুরু হবে। তো তার আগে আপনাকে অনেক 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 শুভেচ্ছা আপনার নতুন বই অনর দাঁড়ালাম নিয়ে। এই নিয়ে তো কথা বলবোই, তবে কিছু প্রশ্ন, মানে আমাকে বলা হয়েছিল আপনাকে কিছু প্রশ্ন করতে, কিন্তু আমি আপনাকে এতটাই উম, ভালোবাসি, ভালোবাসিই বলবো, যে আমার মনে হয় যে আপনার কাছে না প্রশ্ন আমি করব না, কারণ আমি নিজে থেকে উত্তর খুঁজতে চাই আপনার লেখার মধ্যে। তো তবে আমি তাই জন্য অনেকের কাছ থেকে আপনার জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি, সেগুলো নিশ্চয়ই করবো আপনাকে। আপনি বলুন যে আপনার মানে আমার কবিতা পাঠটা কিরকম লাগলো, মানে এটাই আগে জিজ্ঞেস করবো। মানে খুব দেখুন আমি খুব খুব কাঁপছি, ভালো লিটারেলি লেগেছে। কাঁপছি। খুব ভালো লেগেছে, আর টাটুর কথা শুনে তো মানে আরো ভালো লাগছে। আম, হ্যাঁ, সত্যি দেখা হয়ে খুব ভালো লাগলো। কখনো আমার হয়তো কলকাতা যাওয়া হবে না। কলকাতায় তো আপনারা? হ্যাঁ হুম। ম্যাম, আপনার আচ্ছা। কলকাতা নিয়ে লেখা একটা টি শার্টও পরে রয়েছি আমি। টি শার্টটায় তাই? লেখা রয়েছে, হ্যাঁ, আপনারই লেখা। টি শার্টটায় রয়েছে মাঝে 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 মধ্যে কলকাতা পুরো একেবারে মায়ের মতো ভালোবাসছে, কিন্তু বলছে না, বাসছে, তবু বাসছে। হ্যাঁ, আপনারই লেখা। আহ খুব ভালো তো লাগছে, খুবই ভালো লাগছে। আপনার কথা আমি জানতাম না। আপনি তো আমার চেয়ে ছোট নিশ্চয়ই অনেক, না? আমি কি হ্যাঁ তুমি ম্যাম। বলবো? হ্যাঁ ম্যাম, ঠিক আছে, আপনি আমি যা তুমিই ইচ্ছে বলছি। বলতে পারেন, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তুমি মানে আমি, বলছি। আমার আমার বন্ধুরা, আমার আমার যারা পাঠক, যারা শ্রোতা, তারা বলে যে আপনার লেখা হয়তো আমার মতো করে কেউ পাঠ করতে পারে না। একজন বাংলাদেশ থেকে লিখেছেন স্বামী, যে আমি কণ্ঠ দিয়ে নয়, আপনার লেখা হৃদয় দিয়ে আবৃত্তি করি। And এটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আর আপনাকে আজকে দেখতে পাচ্ছি, তাই জন্য লোভ সামলাতে না পেরে আপনার কবিতা দিয়ে শুরু করলাম। খুবই ভালো লাগছে। ম্যাম, আপনার কাছে হুম। আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলুন। আমি নয়, অনেক মানুষ বলেন যে তসলিমা নাসরিন একটু বেশি পুরুষ বিদ্বেষী। ওনার মনে হয় যে সব পুরুষরাই খারাপ, যদিও আমার কাছে তার উত্তরটা অন্যরকম আছে, কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই। না, এরকম তো নয়। আমি পুরুষতন্ত্রের সমালোচনা করি, আর প্রচুর কবিতা আছে আমার পুরুষকে নিয়ে। সুতরাং পুরুষ বিদ্বেষী এটা যারা বলে, আসলে তারা আম, আমার যা কিছু লেখা এগুলোকে আহ বলতে চায় যে ও পুরুষ বিদ্বেষী লেখা পড়া উচিত নয়, সে পুরুষ বিদ্বেষী, রিজেক্ট করতে চায়। আসলে তা নই। আমি একটা সিস্টেমের সমালোচনা করছি। এরকম তো আরো কত সিস্টেমের সমালোচনা করছি আমি। কিন্তু পুরুষতন্ত্রের সমালোচনা করা মানে এই নয় যে পুরুষ বিদ্বেষী। আসলে আমি পুরুষতন্ত্রের বিরোধিতা যখন করি, যখন আমি চাই যে একটা মানবতন্ত্র হোক যেখানে নারী এবং পুরুষ সমান অধিকার পাবে, তখন কিন্তু এটা পুরুষের জন্যই ভালো। পুরুষ একটা সমতার সমাজে বাস করবে। পুরুষ নারীকে আম, মানে দাসী হিসেবে নয়, বরং বরং আহ সহযাত্রী হিসেবে পাবে। সেটা পুরুষের জন্যই ভালো। এখন তো পুরুষ প্রভু প্রভু হয়ে থাকতে কি ভালো? এটাতে আনন্দ নেই। বরং বরং সমমনে একই রকম মানসিকতা, একই রকম আহ কি বলবো, একজন সহযাত্রীর সঙ্গে যেভাবে বাস করা যায়, সেভাবে বাস করাই তো সবচেয়ে বেশি ভালো। প্রভু দাসের সম্পর্কে কি পুরুষও খুব সুখে থাকে? মনে হয় না। সেই জন্যে যারা বলে যে পুরুষ বিদ্বেষী, তারা আসলে পুরুষতান্ত্রিকতায় খুব বিশ্বাস করে। তারা চায় না
যে এই পুরুষতান্ত্রিকতার সমালোচনা আমি করি, আমি নারীর সমান অধিকারের জন্য কথা বলি, সেটা চায় না। সেই জন্যই একটা দোষ দেয়, দোষ দিলে ওদের আনন্দ হয়, ওরাও মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে সেই জন্যে। আহ আমি যখন আপনার কবিতা পাঠ করা শুরু করি খুব বড় বয়স থেকেই, কারণ আমাকে স্কুলে বলা হতো যে আমার একটুখানি মেইলি গলা, ফেমিনাইন এফেমিনেট গলা, তো তাই জন্য কবিতা পাঠ করতে দেয়া হতো না। তো সেখান থেকে প্রথম কবিতা আপনারই পাঠ করি, এন্ড তারপরে থেকে সেই কবিতা লোকে বারবার শুনতে চায়। তো সেখানে কবিতাটির নাম ছিল প্রেম। ওখানে একটা লাইন ছিল আচ্ছা। আপনার, কই এত যে পুরুষ দেখি চারিদিকে, প্রেমিক তো দেখি না। তো আপনার কাছে প্রেমিকের ডেফিনিশনটা? প্রেমিক যে প্রেম করবে, যে ভালোবাসবে, যে বলবে না যে হ্যাঁ তোমাকে এই হতে হবে, আমি যা বলবো সেভাবে শুনতে হবে, এটা করছো কেন, ওটা করছো কেন, এগুলো তো আহ আজকালকার সমাজে পুরুষ স্বামীরা বলে। প্রেমিক অনেক সময় দেখা যায় স্বামীর ভূমিকায় অভিনয় করে বা সেই ভূমিকায় চলে আসে, তুমি এটা করবে না, এই 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 শাড়ি পরো, বা মানে এইভাবে সাজবে না, ওইভাবে সাজো, এগুলো চাপিয়ে দেওয়া হয়। তখন আমার মনে হয় যে এগুলো, এটা ঠিক প্রেমিক, এটা ঠিক প্রেমিকের কাজ নয় এইভাবে শাসন করা বা নিজের পছন্দ প্রেমিকার উপর চাপিয়ে দেওয়া। সেই জন্য আবারও সেই প্রেমিক আবার প্রভু হতে চায়, সেটা যেন মহড়া চলে ঘরে, স্বামী স্ত্রী, স্বামী যা করবে স্ত্রীর সঙ্গে সেটা যেন বাইরে বিয়ের আগে সেটার মহড়া চলে। সেই জন্য আমার মনে হয় যে প্রেমিককে আরো উদার হতে হবে, প্রেমিককে আরো আরো প্রেম জানতে হবে। সেইটা আমি মাঝে মধ্যে অভাব দেখি। কিন্তু প্রেমিক পুরুষ যে নেই পৃথিবীতে তা নয়, আমি হয়তো মিট করিনি, কিন্তু অনেকে তো মিট করছে। কোথাও গিয়ে ম্যাম আপনার মনে হয় না যে অনেকে যারা প্রেমিক পুরুষের সাথে মিট করছে তারা গিয়ে কোথাও গিয়ে নিজেদের ইচ্ছেগুলোকে কোথাও একটু গিয়ে কম্প্রোমাইজ করেই তারা প্রেমিক পুরুষকে মানে পুরুষকে প্রেমিক বলতে পারছে, নাকি কোনো একটা জায়গায় গিয়ে যেখানে কম্প্রোমাইজ করতে হচ্ছে না বলেই সে মিট করছে তখনই তাকে সে প্রেমিকের দরজা দিচ্ছে? আমি ইন হ্যাঁ, জেনারেল বলছি। এইরকম তো দেখা যায় যে যা সংজ্ঞাটা, এখানে যে সংজ্ঞাটা, সেইটা ঠিক আমার কাছে মনে হয় না যে সঠিক সংজ্ঞা। আর প্রেম তো আসলে মুক্তি হবে, বন্ধন কেন হবে? বিয়েটাও ওই রকম মুক্তি হবে দুজনের জন্য, আমি সেইভাবে দেখি। বন্ধন মানে সে যেন দমবন্ধ করা অবস্থা না হয়, যার যা ইচ্ছে সেটা করবে, কারো ইচ্ছে কারো উপর চাপিয়ে দেবে না, তাহলেই তো কম্প্রোমাইজ করার প্রশ্ন ওঠে না। কম্প্রোমাইজ যদি একটুখানি করার কথা ওঠে তাহলে কিন্তু আস্তে আস্তে সেই কম্প্রোমাইজের ব্যাপারটা বাড়বে। তুমি এটুকু ছাড় দাও, আমি এটুকু দেব। সাধারণত মেয়েদেরকেই ছাড় দিতে হয়, মেয়েদেরকেই সব কারণ এখনো তো দেখো যে মেয়েরা তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, কিন্তু ছেলেরা কিন্তু বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে না। আমি মনে করি কি যে কারো শ্বশুর বাড়িতে যাওয়া ঠিক নয়, কারো নামও চেঞ্জ করা উচিত নয়। দুজনে একসঙ্গে একটা বাসা বাঁধবে, দুজনে থাকবে সেখানে। শ্বশুর শাশুড়ির জন্য কর্তব্য, হ্যাঁ শ্বশুর শাশুড়ির বাড়িতে বেড়াতে যাবে, ছেলেও যাবে মেয়েও যাবে, দুই ফ্যামিলির সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, কিন্তু তারা দুজনে একটা প্রেমের নীড় আহ বানাবে, সেখানে থাকবে। অনেকে আমি দেখেছি যে বিয়ের পর আর স্ত্রীকে আর প্রেমিকা বলছে না, প্রেমিকা যেন বাইরে থাকতে হবে, স্ত্রী নয়। কেন? তুমি প্রেম করে বিয়ে করেছো, তোমার প্রেমিকা তো স্ত্রী। সেখানটায় আমি দেখছি যে এখানকার সংজ্ঞাগুলো ডিফারেন্ট, এবং মানুষ মনে করছে প্রেম করা, আহ নিজের বউয়ের সঙ্গে প্রেম করা, এটা মনে হচ্ছে যে কেউ ভাবতেও পারে না। কিন্তু আসলে প্রেমের সম্পর্কটাকে আমি ওইরকম মনে করি যে কেউ কারো বাধা হয়ে দাঁড়াবে না, কারো ইচ্ছের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াবে না, এইরকম একটা মুক্তির সম্পর্ক হবে। আমার মনে হয় যে বাবার বাড়িতে যখন থাকে ছেলে বা মেয়ে, তখন তাদের অনেক কিছু মেনে চলতে হয়, আদেশ উপদেশ অনেক কিছু, অনেক নিজের ইচ্ছেকে ওরা আহ যা ইচ্ছে তা করতে পারে না। কিন্তু যখন দুজন মানুষ এক হবে, প্রেম করবে, তখনই তো বেশি বন্ধনহীন জীবন হবে। বন্ধনহীন জীবন মানে এই নয় যে তুমি অন্য পুরুষের সঙ্গে বা অন্য মেয়ের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছ, শুয়ে বেড়াচ্ছ, সেই রকম নয়। প্রেম তার সঙ্গেই থাকবে। আর আরেকটা জিনিস আমার মনে হয়, যখন দুজন একসঙ্গে বাস করছে, সে বিয়ে হোক, আমি বিয়ে অ্যাকচুয়ালি বিয়ে
সিস্টেমটা আমি খুব বিশ্বাস করি না, আমি ভালোবাসায় বিশ্বাস করি। বিয়ে একটা কাগজ, এটার কোনো মূল্য নেই। ভালোবাসা যতক্ষণ থাকে, যতক্ষণ আছে ততক্ষণ তোমরা একসঙ্গে থাকো, যতক্ষণ ভালোবাসা নেই তখন আর থাকার কোনো মানে হয় না। আজকাল দেখি ছেলে মেয়েদের কথা ভেবে বা লোকে কি বলবে এই ভয়ে স্বামী স্ত্রী একসঙ্গে জীবনযাপন করে, কিন্তু সেই জীবনযাপন খুব কুৎসিত, জঘন্য, সারাক্ষণ গালাগালি করছে, সারাক্ষণ অবিশ্বাস করছে, ঝগড়াঝাটি আছে। সেই রকম জীবন আসলে যাপন করা উচিত নয়, কারো জন্যই নয়। যখন ভালোবাসা নেই, প্রেম নেই, তখন তুমি চলে যাও, এমন কারোর সঙ্গে বাস করো যাকে তুমি ভালোবাসো, যার সঙ্গে প্রেম করছো তার সঙ্গে। এইরকম আমি মনে করি। আর আমার জন্য তো আমি মনে করছি যে আমি তো একসঙ্গেও থেকেছি, একাও থেকেছি। আমার কাছে মনে হয় একা থাকা সবচেয়ে আনন্দের। একদম একদম। তো আমি আলোচনায় এগোনোর আগে আমি একটু কিছু বলে দিই। অনেকেই লিখছো যে প্রশ্ন আছে অনেক, তো যারা লিখছো কমেন্ট করে প্রশ্নগুলো জানাও, তাহলে আমরা চেষ্টা করবো সেই প্রশ্নগুলো ওনাদের সামনে তুলে ধরার। আর সাথে এটা বলে রাখি, এই বইটা তোমরা এখন প্রি বুক করতে পারবে, এবং সেটা তোমরা যদি প্রি বুক করো বইবাসা.com থেকে গিয়ে, তাহলে 25% অব্দি ডিসকাউন্ট দিচ্ছে। তো যারা কিনতে চাও, পড়তে চাও ওনার বই, এবং যারা বই পড়তে ভালোবাসো, এই সুযোগ কিন্তু হারিও না, আমি বারবার বলছি। তো লিঙ্ক দেওয়া রয়েছে, দেখো তলায়, লাইভে তলায় যাচ্ছে, অটোমেটিক তোমাদের স্ক্রিনে আসবে, তোমরা সেখান থেকে কিনতে পারো। আমি অভিষেকের কাছে আমি দিচ্ছি। অভিষেক আরো প্রশ্ন করবে নিশ্চয়ই। ম্যাম, দুটো প্রশ্ন পরপর মাথায় এলো। তার আগে আগের উত্তরটার সাথে একটা প্রশ্ন করি, তারপর বই নিয়ে প্রশ্ন করবো পরের প্রশ্নটা। প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি বলছেন যে মানে বিয়েটা একটা মানে কাগজ, দলিল, কিন্তু ম্যাম কোথাও গিয়ে তো মানে বিয়েটা ধরুন ম্যান্ডেটরি না হলেও অপশন তো হওয়া উচিত। মানে কিছু ক্ষেত্রে আমরা জানি যে পুরো পৃথিবীতে নিশ্চয়ই। পুরো পৃথিবীতে এই গে রাইটস, এলজিবিটি রাইটস, এই সব রাইটস নিয়ে অনেক কিছু হচ্ছে এখন। অনেক মানুষই হোমোসেক্সুয়ালিটিকে মানে কোট আনকোট ভাবে নর্মালাইজ বলার চেষ্টা করছে, নর্মালাইজ করার চেষ্টা করছে, কিন্তু কোথাও গিয়ে বলছে যে, অনেকেই বলছেন বিশিষ্ট কি বলবো আমাদের নেতারা, এরাও বলছেন যে ঠিক আছে, আমরা আমরা মেনে নিচ্ছি, আজ ওরা মেনে নিচ্ছে বলেই এই অধিকারটা অন্যরা পাচ্ছেন, কিন্তু বিয়েটা হওয়া উচিত নয়। তো আপনার কি মনে হয় যে এই অপশনটা হওয়া উচিত না, যে যারা চাইছে তারা বিয়েটা করতে পারুক, আর যারা চাইছে না তারা নিশ্চয়ই। বন্ধনহীন একটা জায়গায় থাকতে পারুক? তো নিশ্চয়ই। এখানে যখন ওরা চাইছে তখন উম, আমি বিয়েতে বিশ্বাস করি না, কিন্তু যখন কেউ হোমোসেক্সুয়াল কাপল চাইছে বা হেটারোসেক্সুয়াল কাপল চাইছে, অবশ্যই তাদের সেই অধিকার থাকা উচিত। আমি নিজের মত বলেছি যে বিয়ে খুব একটা প্রয়োজন নেই, ভালোবাসাটাই সবচেয়ে বড় প্রয়োজন দুজনের একসঙ্গে থাকার জন্য। সেখানে গে কাপলরা যেহেতু, তাদের উপর এত অত্যাচার হয়েছে, তাদের উপর তাদেরকে মেনে নেওয়া হচ্ছে না, এখন তারা, সব গে কাপল কিন্তু বিয়ে করতে চায় না। যারা চায় তাদের অবশ্যই বিয়ে করার স্বাধীনতা থাকতে হবে সবখানে। কারণ মানে হেটারোসেক্সুয়াল আর হোমোসেক্সুয়ালকে আলাদা করে তো আর দেখি না। আর হেটারোসেক্সুয়াল হোমোসেক্সুয়াল বলারই কি দরকার? মানে exactly। মানুষ ভাবে যে এরা কিভাবে সেক্স করে, মাথায় এটা, কিন্তু ওরা তো ভালোবাসে। ভালোবেসে ওরা দুজন দুজনকে ভালোবাসে, এইটাই অনেকে না ঠিক ভাবে না। সেই জন্যে আহ তাদের যা ইচ্ছে, তারাও হেটারোসেক্সুয়ালের মতো যদি বিয়ে করতে চায় অবশ্যই করবে। তাদের মধ্যেও এরকম আছে, হেটারোসেক্সুয়ালদের মধ্যে যেমন আছে যে না আমরা লিভ ইন করবো, আমরা অথবা আমরা বিয়ে করব। হোমোসেক্সুয়ালদের মধ্যে ওটাই আছে। তারা তো মানুষ না, একই রকম প্রেম ভালোবাসা তাদের মধ্যেও আছে, তাদের মধ্যেও ঘৃণা আছে, বিদ্বেষ আছে। একই রকম মানুষ, তাদেরকে তো আলাদা করে দেখার কোনো কারণ নেই। থ্যাংক ইউ ম্যাম। এবার বই নিয়ে কিছু প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে, এত বছর পর কেন একটা বই? না না, আমার তো প্রায় বই হ্যাঁ না, বেরোচ্ছে তো। মানে বাংলা বই, মানে এইভাবেই বলা হচ্ছে যে অনেকদিন পর বাংলা বই, তাও আবার এইরকম এতদিন পর, তাও আবার আমি একদম। ঠিক বলবো না এতদিন পর, প্রায় প্রতি বছরই বই বেরোয় হয়তো। এরকম ভাবে লাফিয়ে সেগুলো নেয় হুম। না বা বলে না বলে অনেকে জানে না। ছোট একটা পাবলিশার কলকাতায় বের করতো, পিবিএস। ওখানে আমার অনেক বই আছে, গত বছর অথবা তার আগের বছরও বই বেরোচ্ছে। আর বাংলা বই তো আমি তো লিখি বাংলায়, সেগুলো অন্যান্য হুম। ভাষায় অনুবাদ করা হয়, কিন্তু লিখি বাংলায়। সুতরাং সুতরাং যখন আমি বাংলা ভাষায় বই লিখি, আমি দেখেছি যে এই ভাষায় যখন বইটা বেরোয় আমার আনন্দটা সবচেয়ে বেশি হয়, আমি উপলব্ধি করি। দেখো আমার বই কিছুদিন আগে, মানে এই লকডাউনের সময়েই বেরিয়েছে হার্পার কলিন্স থেকে, হুম। 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 পেঙ্গুইন থেকে। বই বেরোলে ঠিক আছে, ও আচ্ছা বই বেরিয়েছে, এইরকম। কিন্তু যখন বাংলা বই বেরোয় আমার আনন্দ, আমার উত্তেজনা প্রচন্ড থাকে, সম্ভবত নিজের ভাষা বলেই না। আর আমি কমিউনিকেট করতে পারছি তাদের সঙ্গে যারা আমার ভাষাটা জানে, যারা এই আমার ভাষা পড়ে বা বই পড়ে আমাকে বেশি বুঝতে পারবে।
অন্যান্য অনুবাদের বইয়ের চেয়েও। সেটা আমাকে সবসময় বেশি আনন্দ দেয়। অনড় দাঁড়ালাম, হ্যাঁ শুনলাম বইটায় হচ্ছে এই এক বছরে ঘটে যাওয়া যে সব অসামাজিক কাজকর্ম ঘটছে, তো সেটা নিয়ে আপনার একটা প্রতিবাদী লেখা। আপনি যদি নিজের মুখে বইটা সম্বন্ধে কিছু বলেন তাহলে আমরা আরো বেশি আপ্লুত হব। এটা ঠিক এক, মানে এটা ছোট ছোট অনেক লেখা, নিবন্ধের বই বলা যায়। আজকাল তো মানুষ ছোট ছোট লেখাই পছন্দ করে, খুব বড় লেখা হয়তো পছন্দ করে না। না, আমি এই জন্য লিখিনি যে লোকে যা পছন্দ করে, আমি পাঠকের কথা ভেবে কখনো লিখিনি। আমার যা বিশ্বাস, আমি যা মনে করি যে এই এই বিষয়ে লিখতে হবে বা প্রতিবাদ করতে হবে, তখন আমি তা লিখি। পাঠক কি ভালোবাসবে, ওগুলো ভেবে লিখলে তো কবেই আমি নিজের দেশে থাকতে পারতাম। এইভাবে আমাকে এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে হতো না, বা আমাকে তাড়িয়ে দিত না কেউ, এত নিষেধাজ্ঞাও দেখতে হতো না। নানা কত বই ব্যান হয়েছে আমার, কত সেন্সরশিপ চলে। সেই জন্যই বলছি যে আমার যেটা ইচ্ছে করে আমি সেটা লিখি, আমার যা বিশ্বাস আমি তাই লিখি। ছোট আছে লেখা, আবার কিছুটা বড় আছে, কিন্তু এটা এরকম একটা বড় প্রবন্ধের বই নয়, ছোট ছোট নিবন্ধের বই। এইখানে ওই যে যা বলেছে, ধর্মনিরপেক্ষতার কথা আছে, সমতার সমাজের কথা আছে, নারীর সমানাধিকারের কথা আছে, তারপর আছে এই অসাম্প্রদায়িকতা, একটা সুস্থ সুন্দর সমাজের কথা আছে, যে স্বপ্ন আমি দেখি, যেখানে বৈষম্য নেই, যেখানে নারী নির্যাতন নেই, যেখানে শিশু নির্যাতন নেই, যেখানে ধর্ষণ নেই, সেই রকম একটা আহ সমতার সমাজ। এই স্বপ্ন আমি বহুকাল দেখছি, যেখানে ধনী দরিদ্রের এত বড় গ্যাপ নেই, যেখানে সবাই ভালো থাকে, সুখে থাকে। সম্ভবত অনেকে বলে যে তুমি ইউটোপিয়ায় বিশ্বাস করো। হ্যাঁ, আমি ইউটোপিয়ায় বিশ্বাস করি। আমি একটা বৈষম্যহীন সুন্দর সুস্থ সমাজ চাই। এখন না, ইউটোপিয়া কোনোদিন হবে না, সে না হোক, কিন্তু ওই স্বপ্ন নিয়ে আমি এগুচ্ছি, আমি লিখছি ওই স্বপ্ন নিয়ে, যে পৃথিবীতে কোনো অনাচার অত্যাচার নির্যাতন থাকবে না, পৃথিবীতে ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, সবার জন্য সবার সহানুভূতি থাকবে, সমমর্মিতা থাকবে। এইরকম স্বপ্ন থাকলেই তো লেখা যায়, না বৈষম্যের প্রতিবাদ করা যায়। আর যদি আমি মনে করি না, মানুষ সবাই এক নয়, মানুষ মানুষ বৈষম্যকেও ভালোবাসে, মানুষের ভেতরে ঘৃণা আছে, মানুষ কখনো সুস্থ সুন্দর সমাজ তৈরি করবে না, তাহলে তো আমি এই যেখানে অন্যায় অত্যাচার ঘটছে, মানুষের উপর নির্যাতন চলছে, তাহলে বলতাম যে না, প্রতিবাদ করার তো দরকার নেই, এটা তো হবেই, মানুষ তো সবাই ভালো নয়, কিছু তো খারাপ লোক আছে, তারা এটা করবে। কিন্তু না, আমি মনে করি যারা খারাপও আছে, যারা নারী নির্যাতন আজকে করছে, তারাও বদলাতে পারে, তারাও তারাও বেটার পার্সন হতে পারে। সেই জন্য অনেকে, আমি তো দেখেছি আমার লেখা পড়ে কত মৌলবাদী ও তাদের মানে উম আহ, ওই ধর্ম ত্যাগ করেছে, তারা অ্যাগনস্টিক হয়েছে বা এইথিস্ট হয়েছে। অনেক নারী নারী বিদ্বেষী লোকও দেখা যায় যে নারী বিদ্বেষ ত্যাগ করেছে। নারীবাদী না হোক, অন্তত নারী বিদ্বেষী আর নয়। এইরকম মানুষ লেখাপড়েই হয়েছে, অনেক পরিবর্তন মানুষের মধ্যে হয়। বই মানুষকে অনেক বদলে দিতে পারে, ভালো বই, আমি বলছি না সব বই, কিছু 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 বই আছে আম, আবার মানুষকে ইনফ্লুয়েন্স হয়ে আবার খারাপও হয়ে যায়। সেই জন্য বলছি যে বই পড়েও অনেকে বদলায়, অনেকে ভালো হয়। আমি সেই জন্য, দেখো, আমি হয়তো আমার জীবনে আমি যা চাই তা পাবো না, আমি পশ্চিমবঙ্গে ফিরতে চাই, হবে না, আমি বাংলাদেশে ফিরতে চাই, আমি তো বাঙালি লেখক। একটা বাঙালি লেখকের দুই বাংলাতে কোনো জায়গা নেই, ভাবা যায়? এবং মানে এইরকম আর কোনো লেখকের হয়নি, এত বই ব্যান। সাধারণত সরকারের বদল হলে যে রাইটাররা এক্সাইল লাইফ লিড করছে, ওরা আবার দেশে ফিরতে পারে, যে যেখান থেকে বিতাড়িত হয়েছে সেখানে ফিরতে পারে। কিন্তু আমার বেলায় সব সরকারি একই রকম, সে পশ্চিমবঙ্গে হোক, সে বাংলাদেশে হোক। এখন আম, আমার জীবনে হয়তো আমি দেখে যেতে পারবো না, আমি যা চাই, আমি একটা বৈষম্যহীন সমাজ চাই, সেটা দেখে যেতে পারবো না, কিন্তু আমি তো লিখে যাচ্ছি। যদি এটাও কিছু মানুষকে সচেতন করে, তাহলেই আমার লেখার সার্থকতা। আহ, আমি না মানে আমি জানি না ঠিক কোন দিকে চলে গেছিলাম, আমাকে আমার হোস্ট বলছে যে মুখটা ঠিক করে কিরকম কিরকম লাগছে। আহ, আহ, যাই হোক, আমি যখন, লাফালাফিতে হাসাহাসি আছে তো, হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। কিন্তু আমরা আমি কেউ যখন কিন্তু লাফালাফি করছি না। হুম। করবো ম্যাম, করবো।
তো ম্যাম জানেন, যখন আমি জানতে পেরেছিলাম যে আমি আপনার ইন্টারভিউটা নেব, তো তখন থেকে আমি ফেসবুকে বড় বড় পোস্ট দিচ্ছি। তো আজকে কালকে রাত্রে আপনার একটি কবিতা পাঠ করে দিয়েছিলাম, আমি ওখানে লিখেছিলাম যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, আমি ম্যামের কাছে করবো। তো ওখানে একজন লিখেছেন যে বাংলাদেশের অনেক পাঠক আছে যারা আপনাকে খুব ভালোবাসে, আর তাদের মধ্যে বেজিদ সাদ একজন, যে আপনাকে অফুরান ভালোবাসা পাঠিয়েছে বাংলাদেশে। তো আমি জানি না আপনি কতটা ভাবছেন, তবে আমরা সত্যি ভীষণ অপটিমিস্টিক কি আপনি সত্যি একদিন আমাদের পশ্চিমবঙ্গে আসবেন, আমাদের বাংলাদেশে আসবেন। আমরা আমি আমরা সবাই মিলে আপনার সাথে দেখা করতে যাবো, এটাই বলার ছিল। আচ্ছা, আরেকটা এই আমারটা এই আপনার এই অনড় দাঁড়ালাম বইটি একটা জিনিস ভীষণ আকর্ষণ করেছে, যে আপনার এই বইটির প্রচ্ছদে আপনার অনেক পুরনো একটি ছবি ব্যবহার করা হয়েছে। এটার কারণটা কি? এটা কি এরকম কোনো নিয়ম আছে যে এখনকার ছবি বা নতুন ছবি ব্যবহার করতেই হবে? না না না, কোনো নিয়ম নেই, তবে এই একটা না, কারণ, মানে আসলে আমার ওটা একটু ভাব। একটা নতুন ছবি দেওয়া হয়েছিল, পরে কি যেন হয়েছে হঠাৎ করে আমার আমি কি যেন কম্পিউটারে দেখছিলাম এই ছবিটা বেরিয়ে এলো, তখন আমার মনে হয়েছে যাচ্ছে এই ছবিটাই তো দিতে পারে। আসলে রেজলিউশনের ব্যাপারটা ছিল, রেজলিউশন কম ছিল যে ছবিগুলো দিয়েছি। আমার এদিকে কম্পিউটার হারিয়ে গিয়েছে আগে, সেখানে আমার ভালো ভালো সব ছবিগুলো সব চলে গেছে। তো আমি আহ, একটা ভালো ছবি যেখানে রেজলিউশন ভালো সেটা খুঁজছিলাম, পাচ্ছি না, শেষ পর্যন্ত এটা পেয়েছি। কেন ছবিটা ছবিটা খুব ভালোই লাগছে তো, না? না না, আমি জানি আপনি না আপনি পুরোনো ছবি দেওয়া যাবে না নতুন ছবি দিতে না না, হবে, সবসময় এরকম তো নতুন নয়। ছবি দেওয়া আমি হয়। ভাবলাম যে এটার পিছনে কোনো কারণ রয়েছে, মানে কোনো নির্দিষ্ট একটা কারণ থাকতে পারে, যে পুরোনো ছবি দেয়া, তার সাথে বইয়ের নাম হচ্ছে অনড় দাঁড়ালাম। তো হয় না, মানে আমাদেরকে ভাবায় না, যারা আপনার পাঠক তারা সবকিছু নিয়েই ভাবতে চায়, ভাবেন যে আপনার সবকিছুর মধ্যেই কোনো না কোনো একটা স্টাইল লুকিয়ে রয়েছে, তো এটাই। না, আহ, মানে তখনও আমি অনড় দাঁড়িয়েছি সেই বয়সে, এখনো একই অনড় দাঁড়াই। আচ্ছা, আমার কি স্মৃতি বলে একটি মেয়ে একটা প্রশ্ন করেছিল যে আপনার বই উতল হাওয়া, সেখানে আপনার রুদ্রর সাথে আপনার প্রেম, এবং প্রেমের পরে থেকে বিবাহ অব্দি যে সম্পর্ক, এবং বিবাহের পরেও যে কিছু সম্পর্কে লেখা ছিল, সম্বন্ধে লেখা ছিল, তো সেখানে অনেক, মানে আপনি ওই লেখার মাধ্যমে আপনার মধ্যে অনেক কষ্ট, অনেক ব্যথা, ওগুলো লেখার মাধ্যমে ফুটে এসেছে। তো এই স্মৃতির ব্যাপারটা হচ্ছে, স্মৃতির প্রশ্নটা হচ্ছে যে আপনি ওখান থেকে বেরিয়ে, একটা প্রেম থেকে বেরিয়ে আসা মানে কিভাবে যায়, সেটা যদি আপনি একটুখানি বলতেন আমাদেরকে। না, ইচ্ছে করলেই যায়। আমি আমি তো আত্মজীবনী লিখেছি 7 খণ্ডে। তো উতল হাওয়া দ্বিতীয় খণ্ড, প্রথম হচ্ছে হুম, আমার মেয়েবেলা, দ্বিতীয় হচ্ছে হুম, উতল হাওয়া, তৃতীয় দ্বিখণ্ডিত, চতুর্থ উম সেইসব অন্ধকার, পঞ্চম আমি ভালো নেই তুমি ভালো থেকো প্রিয় দেশ, ষষ্ঠ হুম, নেই কিছু নেই, সপ্তম হুম, নির্বাসন। এই হুম, নির্বাসনটা কলকাতা থেকে হয়েছিল। যাই হুম, হোক, একটা প্রেম থেকে আমার প্রেম ছিল, ভালোবাসা ছিল, তারপরেও বেরিয়ে এসেছি। কারণ আমার মনে হয়েছে মানুষটা আমাকে অপমান করছে, আমাকে আমার ভালোবাসাকে মর্যাদা দেয়নি। তখন আমি ভালোবাসি, সুতরাং আমার ওই মানুষটার সঙ্গে থাকতে হবে যে আমাকে ভালোবাসে না। আহ এইটা আমার, এই কারণেই আমি প্রেম তার জন্য ছিল আমার, তখনও হয়তো ছিল যখন আমি বেরিয়ে এসেছি, কিন্তু নিজেকে অপমানিত হতে দিইনি। এটা খুব দরকার। মেয়েরা না নিজেদের অপমানিত হতে দেয়, কারণ সমাজ বলে না তুই সহ্য কর, স্বামী তো না হয়তো একটু মেরেছে, হয়তো একটু খারাপ কাজ করেছে, মেনে নে। এইরকম মেনে নিতে নিতে না অভ্যেস হয়ে যায় মেয়েদের, তখন আরো বড় বড় অন্যায়গুলো মেনে নিতেই থাকে, নির্যাতনগুলো মেনে নিতেই থাকে। অনেক সময় দেখা যায় যে কি ব্যাপার, এত নির্যাতন করছে তারপরে তুমি আছো এই সংসারে। তখন নানা যুক্তি দেয়, আসলে কি ওই যে প্রথম মেনে নিয়েছিল তাই মেনে নিতে নিতে না একটা অভ্যেস হয়ে গেছে, জানে না কিভাবে বেরোতে হয়। আমি অনেককে দেখেছি যারা যারা এত নির্যাতন সইছে কিন্তু জানে না কিভাবে বেরোতে হয়। আসলে আসলে ওই সাহসটা নেই, পাছে লোকে কিছু বলে, এই জন্যই মেয়েরা বেশি থাকে। মানে ভালোবাসার সংসার তো অনেক আছে, এইরকম নির্যাতন সইছে মেয়ে, এইরকম সংসারও তো অনেক আছে। কিন্তু এখন অনেক দেখা যাচ্ছে যে শিক্ষিত, সচেতন, স্বনির্ভর মেয়েরাও না ডিভোর্স দিতে ভয় পেত। এখন কিছু কিছু ঘটছে, ডিভোর্স ডিভোর্স যত হবে তত বুঝবে যে মেয়েরা সচেতন এখন, মেয়েরা উম নিজের অধিকারের ব্যাপারে এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা যে কোনো নির্যাতন, যে কোনো
অত্যাচার এখন আর মেনে নিচ্ছে না। সুতরাং লোকে বলবে ডিভোর্স ব্যাপারটা খারাপ, কিন্তু আসলে ডিভোর্স ব্যাপারটা কিন্তু সবসময় খারাপ নয়। একটা মেয়েকে কতভাবে বাঁচায়, বিশেষ করে একটা মেয়ে যখন অ্যাবিউসিভ রিলেশনের মধ্যে আছে, তখন কিন্তু বেরিয়ে যাওয়াটা খুব জরুরি, না হলে জীবনটা ওদের শেষ হয়ে যায়। সেই জন্য তো আমি মানে অনেক সময় যদি সে আবার একটা নতুন রিলেশনশিপে যায় তো ভালো, যদি নাও যায় একা থাকাও ভালো। কোনো অ্যাবিউসিভ রিলেশনের মধ্যে থাকা চেয়ে একা থাকা অনেক ভালো। এই জন্য সবচেয়ে বেশি দরকার মেয়েদের টাকা এবং মেয়েদের স্বনির্ভরতা। এটা না থাকলে মেয়েরা এই যে কেন বাপের বাড়ি যাব, বাপের বাড়ি ভাইরা বলবে যে না তুই চলে যা, ওই ওই সংসারেই চলে যা, এইরকম তো হচ্ছে না। তখন না মেয়েরা বেরোতে চায় না, কোথায় যাবে, যাওয়ার জায়গা নেই, স্বনির্ভরতা নেই, কি খাবে কি পরবে এগুলো নিয়ে চিন্তা বেশি। তো এখন এই জন্য মেয়েদের জন্য সবচেয়ে বেশি জরুরি স্বনির্ভর হওয়া, যেন যে কোনো রকমের অ্যাবিউসিভ রিলেশনের মধ্যে থাকতে না হয়, যেন বেরিয়ে যেতে পারে, যেন একা থাকতে পারে। আসলে মেয়েদের একা থাকা উচিত। মানুষ দেখছি এখানে যে মেয়েরা একটু বয়স হলেই বলে যে হ্যাঁ বিয়ে করো এখন। বিয়ে যদি কেউ করতে চায় করবে, না করতে চাইলে জোরাজুরি করা উচিত নয়, একা থাকার অভ্যেস করা উচিত। একা থাকলে ঠিক আছে, তুমি প্রেম করো, কারোর সঙ্গে প্রেম করো, সেই সম্পর্কটাও রইলো, কিন্তু উম কিন্তু নিজের স্বাধীনতাও রইলো। স্বাধীনতার চেয়ে বড় অন্য কিছু নেই। এই যে আমি একা থাকি, সবকিছু একা করি, আম, আ- আমি তো একটা জিনিস উপভোগ করছি, সেটা হচ্ছে স্বাধীনতা। অনেকে মনে করে মেয়েদের স্বাধীনতা তার মানে 10টা লোকের সঙ্গে শুয়ে বেড়াচ্ছে বোধহয়, তা নয়। আমি সেক্সের ব্যাপারে না করব, এটা কিন্তু একটা স্বাধীনতা। তো এই 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 স্বাধীনতাটা, মেয়েদের স্বাধীনতা মানেই হচ্ছে সেক্সের ব্যাপারে হ্যাঁ করার না, সেক্সের ব্যাপারে না করাটা, এটার নাম যৌন স্বাধীনতা। আমি বলি সবসময়, যখন বলি যে যৌন স্বাধীনতা মেয়েদের দরকার, মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা হয়েছে, তারপর রাজনীতি করার স্বাধীনতা হয়েছে, একা চলার স্বাধীনতা হয়েছে, সব রকমের স্বাধীনতা পেয়েছে মেয়েরা, কিন্তু যৌন স্বাধীনতা পায়নি এখনো। কিন্তু যৌন স্বাধীনতা মানে কিন্তু যে কেউ তোমাকে বলবে যে চলো চলো একসঙ্গে শুই বা সেক্স করি, তখন না যে বলবে, এটা তো যৌন স্বাধীনতা। এটা বেশিরভাগ মানুষ বোঝে না। যৌন স্বাধীনতা তারা মনে করে সেক্সের বেলায় হ্যাঁ বলে দেওয়া। না, না। এবং একদম আরো যে যে স্বাধীনতাটা বেশি দরকার, আমি আরেকটা স্বাধীনতার কথা বলি, সেই জন্য মোল্লারা, কনজারভেটিভ লোকেরা আমাকে মেরে ফেলতে চায়, সেটা হচ্ছে জরায়ুর স্বাধীনতা। একটা মেয়ে কটা বাচ্চা নেবে অথবা নেবে না, সেটা একটা মেয়ে ডিসাইড করা উচিত না, একদম সেটা একদম হাজবেন্ড ডিসাইড করে। আচ্ছা আমি এখন একটা ছেলে চাই, আমি 5টা বাচ্চা চাই বা 2টো চাই, হ্যাঁ আমাকে মেয়ে দিয়েছো 3টে, এখন একটা ছেলে দাও, যেন ওর ইচ্ছেটা পূরণ করছে একটা মেয়ে। তো জরায়ুর স্বাধীনতা মানে এইটা যে না আমি বিয়ে করেছি ঠিক আছে, কিন্তু আমি কোনো বাচ্চা নেব না, আমি কোনো সন্তান ধারণ করতে চাই না, এটাও জরায়ুর স্বাধীনতা। অথবা আমি করব সন্তান, সেটা হচ্ছে একজন, সে ছেলে হোক মেয়ে হোক, এটা একটা মেয়ে মেয়ে ডিসাইড করবে তার একদম জরায়ু। কিন্তু এইটা এই যে শিক্ষিত স্বনির্ভর মেয়েগুলো আছে, বিয়ে করে না শ্বশুর চাইছে বা স্বামী চাইছে যে আমার আরেকটা ছেলে হোক, মানে সবই চাপিয়ে দেওয়া, তার জরায়ুটার, তার সমস্ত মনের শরীরের অধিকার তো তার নেই, জরায়ুটারও অধিকার তার নেই, তার মনেরও অধিকার তার নেই। কেন? মনটাকে আমাকে ভালোবাসতে হবে, আমি যা ইচ্ছে তাই করব, কিন্তু আমাকেই ভালোবাসতে হবে, অন্য কাউকে নয়। আমি দরজাটা খুলে দিই, আমার মিনু বাইরে যেতে চাইছে। একদম 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 একদমই। এবার এবার হ্যাঁ, আমি আর আমার মিনু, আমার গড়িয়াহাটের মেয়ে, ছোট্ট একটা বেড়াল ছিল বাচ্চা, সেটাকে নিয়ে এসেছিলাম। আজকে তার 17 বছর বয়স, সে একেবারে রাজকন্যার জীবন যাপন করে। তো ম্যাম, এই যে আপনি মিনুর কথা উঠলো, তো এখান থেকে জানতে পেরেছি যে আপনার অনর দাঁড়ালাম বইটির উৎসর্গ হচ্ছে কুকুর বেড়ালদের, এটা কেন? রাস্তার কুকুর বেড়াল, বিশ্বাস হ্যাঁ, করো, রাস্তার কুকুর রাস্তার বেড়াল। কুকুর বেড়াল এত কষ্টে থাকে। মিনু তো রাস্তারই ছিল, সে আজকে কি ভালো আছে দেখো, 17 বছর বয়স, 17 বছর পর্যন্ত কটা বেড়াল বেঁচে থাকে। আর এরা খেতে পায় না, এরা মরে যায়, এদের এদের লোকে উম খাবার দেয় না, এরা ডাস্টবিন খুঁজে খুঁজে খাবার, কিছু কিছু পচা পুরনো খাবার ওরা খোঁজে না, কারণ খেতে হবে, কোনো খাবার নেই। আসলে এদের জীবন দেখলে না আমার চোখ ফেটে জল আসে। আমি গাড়িতে খাবার রাখি কুকুরদের জন্য, তো যখনই আমি দেখি রাস্তায় কুকুর
তখনই আমি গাড়ি থামিয়ে ওদের দিই। কিন্তু একা আমি কত করতে পারবো? আসল কথা, সবাই যদি অ্যাডপ্ট করতো ওদেরকে, সবাই যদি ওদেরকে বাড়িতে নিত বা উম ওদের ওদের খাবার দিত, তাহলে তো রাস্তায় কোনো কুকুর বেড়াল থাকে না, তাই না? রাস্তার কুকুর বেড়ালদের দিয়েছি আমি। ওদের স্ট্রাগলটা আমার কাছে মনে হয়েছে খুব খুব কষ্টকর। মাঝে মধ্যে আমার মনে হয় যে আমিও তো স্ট্রাগল করি ওদের মতো। ঘর নেই, বাড়ি নেই, ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই, ওদের মতোই জীবন। ম্যাম, আমরা কিছু কমেন্টস নিয়ে অনেকেই দেখছেন, তো যদি কিছু কমেন্টস তাই নিই আপনার দেখছেন? আপনার যদি অনুমতি থাকে। আচ্ছা। হ্যাঁ, অনেকেই হ্যাঁ, দেখছে, কজন নিশ্চয়ই দেখছে নিশ্চয়ই। সূর্য যদি একটু বলো। আর আচ্ছা, আপাতত এই মুহূর্তে 366 জন দেখছে এই লাইভটা। আর বলে রাখি, আচ্ছা। কমেন্ট অজস্র কমেন্ট এসছে, ঠিক আছে। আমি নামটা মনে করতে পারছি না, কিন্তু এখানে একজন আপনাকে রিকোয়েস্ট করেছে যদি আপনি আপনার কোনো লেখার যদি একটু পাঠ করে আমাদের শোনান, এটা একটা রিকোয়েস্ট। ওরে, আর একটা প্রশ্ন আছে, আমি দেখাচ্ছি, চেষ্টা করছি সেই প্রশ্ন। এতগুলো কমেন্ট ঢুকেছে যে একটু সময় লাগবে, আমি বেছে বেছে রেখেছি কয়েকটা কমেন্ট। আচ্ছা, এই কমেন্টটাই দেখাচ্ছি। তুমি করো। আচ্ছা, আমি পড়ছি। লেখা আছে যে একটি গান আছে না, ধর্মকে তোয়াজ করে সব শালারাই সাদা বা লাল। আপনি সেই ধর্মতন্ত্রের অধার্মিকতা সম্পর্কে প্রশ্ন তুলেছেন। ওই জন্য সরকার পরিবর্তন হলেও আপনার প্রতি আক্রোশ কমে না। কারণটি সোজা, তোয়াজ না করলে ওদের গদি থাকবে না। ফলে তাসিমা নাসরিন, সালমান রুশদি এদের সাহিত্য উৎসবে আমন্ত্রণ জানিয়েও আগত কারণে তা প্রত্যাহার করা, ওটা অজ্ঞাত হবে। সম্প্রতি চিন্তাবিদ নোয়াম চমস্কির সাথেই ঘটনা ঘটেছে। নাসরিন, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। এটা আপনাকে প্রণব ভট্টাচার্য লিখে পাঠিয়েছেন। শোনা যাচ্ছে? আমি বোধহয় শুনতে পাচ্ছি না। কি হলো? হ্যাঁ ম্যাম, এবার শুনতে পেরেছিলেন? আপনার জন্য একটা কমেন্ট রয়েছে, আচ্ছা। কমেন্টটা পড়া হয়েছিল। হ্যাঁ, কমেন্টটা কি দেখেছেন? আমি আরেকবার কি পড়বো? আমাদের থেকে কেউ কমেন্টটা পড়া হবে? হ্যালো। ও আচ্ছা। হ্যাঁ। হুম। তো দেখলাম কিন্তু। এই কমেন্ট, হ্যাঁ হ্যাঁ, আপনার যদি কি কমেন্ট কি মানে প্রণব প্রণব ভট্টাচার্যকে যদি আপনার কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন যে ওনার কমেন্টটা নিয়ে। উনি বলছেন যে যেহেতু আপনি ধর্ম কি মানে ধর্মই তো রাজনৈতিক গঠনে, হ্যাঁ একদম, আমাদের কিছু টেকনিক্যাল অসুবিধা হচ্ছে, তো আমি প্রণবের কমেন্টটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমার এটা একটু ইয়ে হয়েছিল, ডিস্টার্ব হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ম্যাম, এবার আপনি যদি বলেন কিছু তাহলে ভালো হবে। এটা তো কমেন্ট না? হ্যাঁ, সূর্য পারলে কথা আরেকবার শোনা পড়ো যাচ্ছে কমেন্টটা। আমার আবার। হ্যাঁ, সূর্য পারলে কমেন্টটা আরেকবার পড়ো। বন্ধ করে দেওয়া যায় না? আচ্ছা, আমি কমেন্টটা আরেকবার পড়ে দিচ্ছি। না, প্রণব পড়ে ভট্টাচার্য লিখছেন যে, আচ্ছা আচ্ছা, ডিস্টার্ব করছে। হ্যাঁ ম্যাম, এবার আপনি যদি কিছু বলার থাকে এই কমেন্টটার সম্বন্ধে আপনি বলতে পারেন। কোন কমেন্টটা? ওই যে, হ্যাঁ প্রণব, আচ্ছা, যে আপনি আমি যেখানে আমার কথা থাকেন শুনতে ভালো। পাচ্ছি, এটা বন্ধ করে দিলে হয় না নাকি? কোনটা আপনার কথা? না না, আপনি শুনতে পাচ্ছেন, মানে ওটা বোধহয় ইকো হচ্ছে জাস্ট বিকজ আপনি একো কোনো হচ্ছে। হেডফোন ইউজ করছেন না তো। এটা কিভাবে বন্ধ করলে আমরা আপনার কথা শুনতে পারবো, এটা একটা অসুবিধা হবে, এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়। আচ্ছা, কোন কোন মন্তব্য পড়া হলো সেটা? হ্যাঁ, প্রণবের যে আরেকটা নেয়া, মন্তব্যটি পড়া হলো। ওটা তো আরেকটা কোশ্চেন নেওয়া হোক সূর্য। ছিল না। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন, হ্যাঁ ওটাতে কোনো প্রশ্ন ছিল না, প্রশ্ন থাকলে নাও। এবং ততক্ষণ যদি আপনি কোনো আপনার কবিতা লেখা পাঠ করেন তাহলে ভালো লাগতো, এখন মানে তো এটা হাতের আমারও ইচ্ছে কাছে ছিল। নেই। আচ্ছা, আমরা কিরকম আরেকটা কমেন্ট কবিতা? পেয়ে, যে কোনো, হ্যাঁ, আপনার সব কবিতাই আমার ভালো লাগে, মানে আমাদের পাঠকদেরও ভালো লাগে, দর্শকদেরও ভালো লাগে, তো যেরকমই ওটা, শুধু মানে এখন তো কোনো কবিতার কিরকম হয় না, সেটা তসলিমার কবিতা হয় তো হুম। ওটাই। ততক্ষণে পাঠক বা দর্শকদের আচ্ছা, বলবো কি তারা ম্যাম বলুন। সেই যখন আমাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল হুম নির্বাসনে, হুম তখন সেই 94-এ লেখা একটা কবিতা আমি পড়ছি। হুম তবু ফিরবো, হুম আমার জন্য অপেক্ষা করো মধুপুর নেত্রকোনা, অপেক্ষা করো জয়দেবপুরের চৌরাস্তা, আমি ফিরবো, ফিরবো ভিড়ে হট্টগোলে খরায় বন্যায়, অপেক্ষা করো চৌচালা ঘর উঠোন লেবুতলা গোল্লা ছুটের মাঠ, আমি ফিরবো পূর্ণিমায় গান গাইতে দোলনায় দুলতে ছিপ ফেলতে বাঁশবনের পুকুরে, অপেক্ষা করো আফজাল হোসেন খায়রুন্নেসা, অপেক্ষা করো ইদুলারা, আমি ফিরবো, ফিরবো ভালোবাসতে হাসতে জীবনের সুতোয় আবার স্বপ্ন গাঁথতে, অপেক্ষা করো মতিঝিল শান্তিনগর, অপেক্ষা করো ফেব্রুয়ারির বইমেলা, আমি ফিরবো, মেঘ উড়ে যাচ্ছে পশ্চিম থেকে পূবে, তাকে কফোটা জল দিয়ে দিচ্ছি চোখে, যেন গোলপুকুর পাড়ের বাড়ির টিনের চালে একবার বৃষ্টি হয়ে ঝরে, শীতের পাখিরা যাচ্ছে পশ্চিম থেকে পূবে, ওরা একটি করে পালক ফেলে আসবে শাপলা পুকুরে শীতলক্ষায় বঙ্গোপসাগরে, ব্রহ্মপুত্র শোনো 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 ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র শোনো, আমি ফিরবো, শোনো শালবন বিহার মহাস্থানগড় সীতাকুণ্ড পাড়, আমি ফিরবো, যদি মানুষ হয়ে না পারি পাখি হয়েও ফিরবো একদিন। শোনা গেছে? হ্যাঁ ম্যাম, পুরোপুরি শোনা গেছে, থ্যাংক ইউ। এই কবিতায়
অসাধারণ বলবো কি খারাপ লেগেছে বলবো আমি জানি না। আমি একটা প্রশ্ন আমার মাথায় সবসময় ঘোরে যে আপনি যখন লেখেন, যখন যে ব্যথাগুলো প্রকাশ করেন, তখন তো কত কান্না লুকিয়ে থাকে, কত জড়তা, কত ইনসিকিউরিটি লুকিয়ে থাকে। আর তারপরে যখন পাঠকরা লেখে যে কি দারুণ লিখেছেন, কি দারুণ একটা সাহিত্যের নমুনা, তখন আপনার কি মনে হয়, মানে হোয়াট ইজ দ্য ফিলিং? আমি কিছু শুনতে পাচ্ছি না, আবার বলুন তো। হ্যাঁ ম্যাম, আপনার ধরুন যে কোনো কবিতা এত যেখানে একো অনেক হচ্ছে। ব্যথা থাকে, এবার শুনতে পাচ্ছেন ম্যাম ক্লিয়ারলি? হুম, আবার 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 বলুন। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? এবার তো বন্ধই হয়ে গেল মনে হচ্ছে। আপনি বোধহয় মিউট করেছেন। হ্যাঁ, আবার। একবার একটু। হুম, হ্যাঁ, এবার শোনা না, যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ম্যাম, আমি বলছিলাম যে আপনার অনেক লেখায় অনেক ব্যথা আছে, অনেক দুঃখ আছে, জড়তা আছে, ইনসিকিউরিটি রয়েছে। কিন্তু সেই লেখাগুলো পড়ে আমরা পাঠকরা যখন লিখি যে অসাধারণ লিখেছো, বা খুব সুন্দর একটা সাহিত্যের নমুনা, তখন আপনার ফিলিংটা কি হয়, মানে হোয়াট ইজ খুব দ্য ভালো ফিলিং যখন লাগে। আপনার, না হুম। যখন আপনার কোনো কান্নাকে যখন বলছেন যে তারা খুব অসাধারণ বলছে, তারা খুব মানে লেখাটা পড়ে আপ্লুত হচ্ছে, তখন কি সত্যিই মনে হয় যে লোককে, মানে আমার কান্নাকে লোকে কান্না হিসেবে না দেখে লোকে আনন্দিত হচ্ছে, কারণ ওটা একটা সাহিত্যের নমুনা? ওটা কি কখনো মনে হয়েছে? না, সেটা ভালো লাগে তো। কারণ ও। আমি তো শুধু বসে বসে কাঁদিনি, আমি লিখেছি। সেই লেখাটা মানুষের যখন ভালো লাগে, কষ্ট, সবারই তো কষ্ট আছে। কখন ভালো লাগে বলে? ওরা তো আনন্দ করে না, ওরা তো লাফালাফি করে না, কিন্তু এই কষ্টটা ওরা রিলেট করতে পারে বলে ওদের ভালো লাগে, বা এটাকে যদি তারা ভালো সাহিত্য মনে করে, তখন আমার খুব ভালো লাগে। দেখো, আমি একটা বই লিখেছি আমার মা মারা যাওয়ার পর। মাকে, এটা আমার আত্মজীবনীর অংশ, নেই কিছু নেই। সেখানে হুম। আমি যখন প্রতিটি উম আহ মানে কি বলবো, খুব কাঁদতে কাঁদতে আমি লিখেছি। আমি বলবো যে প্রায় প্রতিটি প্যারাগ্রাফ লিখতে গিয়ে আমি কেঁদেছি। এইরকম অনেক সময় কাঁদতে কাঁদতে এমন হয়েছে যে আমি আর লিখতে পারছি না। কারণ মাকে স্মরণ করে, মা মারা গেছেন, এবং মা কত জীবনে কত দুঃখ সয়েছেন, কত কষ্ট সয়েছেন, সেইগুলোর কথা মনে করে লিখেছি। ওই লেখার সময় এত কেঁদেছি, কিন্তু ওই বইটা নেই কিছু নেই পড়ে মানুষ বলেছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আম, আহ, তারাও নাকি কেঁদেছে। তখন ওটা আমাকে খুব ভালো লাগা দেয়, যদিও এটা একটা কষ্টের বই, তারপরে মানুষের ভালো লেগেছে শুনে, মানুষ আমার কষ্টটা অনুভব করেছে শুনে। এবং এটা এটা এটাই তো একটা লেখকের সার্থকতা, না? দেখো, আমি জীবনে অনেক পুরস্কার পেয়েছি, বিদেশে বিশেষ করে অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু আমার বই পড়ে যখন একটা মেয়ে বলে যে তুমি আমাকে, তোমার লেখা পড়ে আমি শক্তি শক্তি পেয়েছি, সাহস পেয়েছি, তখন ওটা না সবচেয়ে বড় পুরস্কার আমার মনে হয়। আমার মনে হয় যে ওই এত বড় বড় পুরস্কারের চেয়ে আহ, মানুষ যখন আমার লেখা বুঝেছে, পড়েছে, ভালো লেগেছে, ওটার চেয়ে বড় কিছু নেই। বিশেষ করে আমার লেখা যদি তাদের শক্তি দেয়, সাহস দেয়, ভালো লাগা দেয়, সেটার চেয়ে বড় পুরস্কার আর কিছু নেই। থ্যাংক ইউ ম্যাম। সূর্য কিছু বলবে তো? সূর্য বলো। হ্যাঁ, মানে যারা দেখছে তাদেরকে বলে রাখি, একটা ইনফরমেশন দিয়ে রাখি, ছোট ইনফরমেশন, যে আজকে 2020, কিন্তু ঠিক আগের বছরে বলা যেতে পারে এই বছরই যেটা বইমেলা হয়েছে, সেই বইমেলাতে দ্বীপ প্রকাশন থেকেই মানে ম্যামের বই রিলিজ হয়েছিল বা পাবলিশ হয়েছিল ব্রহ্মপুত্রের পারে। এবং জানিয়ে রাখি, সেটা কিন্তু ম্যাসিভ মানে সেল বা হিট বলা যেতে পারে, বা বলা যেতে পারে প্রচুর পাঠকদের মন জয় করেছে। তো এবারও সেটাই আশা রাখবো। এবং মানে এই বইটা, যেই বইটা বই বাসা থেকে এখন পাওয়া যাচ্ছে, কারণ এই বছরে বই মেলা হবে কি হবে না আগামী আগামী বছর যদি স্থির নয়, কিন্তু বই বাসা থেকে তোমরা অর্ডার করলে 25% ডিসকাউন্ট এবং সাথে সাথে বইটা পেয়ে যাবে, এটার গ্যারেন্টি কিন্তু বই বাসা দিচ্ছে। তো তাড়াতাড়ি কিনে নাও তোমরা, এটাই বলা ছিল আমার। আবার আমি ফিরে যাবো অভিষেকের। আমি তো প্রি বুক করে রেখেছি অলরেডি, আমিও পেয়ে যাব খুব তাড়াতাড়ি বইটি। তো আচ্ছা, আরেকটা প্রশ্ন আমাকে সবসময় ভাবায় যে আমরা এখন যারা আমার কাছে খুব আহ, মজার লাগছে ব্যাপারটা, হ্যাঁ বলুন ম্যাম। যে এই যে বই বিক্রি যে এইভাবে হয়। তো ম্যাম মানে আপনি কিছু পূর্ণ শেয়ার করুন বিশ্বাস না যে বই, হুম। হ্যাঁ মানে আপনি কিছু শেয়ার করুন আপনাদের বই মেলার এক্সপিরিয়েন্স আর এখনকার বই মেলার এক্সপিরিয়েন্স এর মধ্যে পার্থক্য, যদি যদি কিছু একটা না, এক্সপিরিয়েন্স শেয়ার করুন এখন যা আপনারা তো। হচ্ছে তা হয়তো আগে যেমন আমরা বই নিয়ে, আগে কি এখনো পড়ি বই কিনে, কিন্তু এখন দেখো ইবুক হয়ে গেছে। এসব এখন ইবুক হয়ে গেছে, তারপর কিন্ডেলে পড়ছে মানুষ। এই লকডাউনের সময় তো আরো বেশি মানুষ। এই যে আমার মিনু, হাই। হাই মিনু। আম, এখন তো দেখো কিন্ডেল হচ্ছে। এখন লকডাউনে মানুষ, দেখো লকডাউনের সময় আমার পেঙ্গুইন থেকে মাই গার্লহুড, আর ইয়ে থেকে হার্পার কলিন্স থেকে শেমলেস বেরিয়েছে। আমি তো
মার্চ এপ্রিলে বেরিয়েছে। আমি তো হতাশ যে এই বই তো কেউ কিনতে পারবে না, সব বন্ধ, বইয়ের দোকান বন্ধ, কি হবে? তখন ওরা বললো না, খুব বিক্রি হয়েছে। কিরকম? ইবুক কিনেছে লোকে। দেখো, ইবুকের আচ্ছা। বিক্রিটা বেড়ে গেছে। এখন ইবুকটাই লোকে হয়তো পড়বে, সবাই তো আর সেই হার্ড কপি পাবে না। তারপর আমার এটাতে কিছু ভালো আছে, আবার কিছু খারাপও আছে, জানো। অনেকে না এই বইটা কিনে তারা কি করে যেন এগুলো কপি করে ইয়েতে দিয়ে দেয়, এক্স্যাক্টলি, নেটে দিয়ে দেয়। এক্স্যাক্টলি। কপিরাইট ভায়োলেশন অহরহই হচ্ছে। আমার সব হুম। বই তো এরকম করে অনেকে পিডিএফ বই পাওয়া যায়, সেগুলো পড়ে। সেগুলো হওয়া উচিত না, কপিরাইট ভায়োলেশনটা খুবই খারাপ। মানুষ বই কিনে পড়লে হয় কি, এটা ভালো, এটা লেখকও রয়্যালটি পায়, যারা কাজ করছে বইয়ের পেছনে তাদেরও তাদেরও এই এই কাজটা করে তারাও বেঁচে থাকতে পারে। কিন্তু এইভাবে বই কিনে বাস তুমি ইন্টারনেটে ছড়িয়ে দাও বই, এটা তো ভালো নয়। ঠিক আছে, ব্যান বইয়ের ক্ষেত্রে সেটা সেটা চলে, ব্যান বই আর পড়তে পারছে না লোকে এখন। আমার আমার যে বইগুলো ব্যান হয়েছে সেগুলো আমি আমার ওয়েবসাইটে না ফ্রি দিয়ে দিয়েছি, যাও মানুষ পড়ে ফেলো। তো এইটা ভালো, ব্যান্ডের বিরুদ্ধে একটা আন্দোলন ভালো, কিন্তু এইভাবে এইভাবে যে কোনো বই তোমরা বিক্রি করতে পারো না ওইভাবে, যে পিডিএফ দিয়ে। যাই হোক, তোমাদের যে এই যে নিয়মটা, এটা খুবই ভালো। বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা তো এটাতে খুব আকৃষ্ট হবে, লাফালাফি হাসাহাসি এইভাবে করে হুম। করে হুম। না বই। ম্যাম, আমরা বোধহয় এখনো পিডিএফ এর কথা ভাবিনি, আমরা হার্ড কপি দেবো। আমরা অনলাইনে যারা আমাদেরকে অর্ডার করবে আমরা তাদের বাড়ি অব্দি হার্ড কপি পৌঁছে দেবো আপনার বাহ। বইয়ের। এটাই হচ্ছে ব্যাপার। তবে একটা প্রশ্ন, এই আপনার কথা থেকে তো অনেক প্রশ্ন উঠে আসে। তো আপনার কি মনে হয় যে একটা বইয়ের পিছনে যেরকম একটা বাঁধাই কর্মীর একটা পারিশ্রমিক থাকে, একটা বেতন হুম। থাকে, একটা পাবলিশারের নিজের একটা অনেকটা ইনভেস্টমেন্ট থাকে, তো তার প্রফিট থাকে, তো একটা লেখকের যে রয়্যালটি ডিমান্ডটা, সেটা কতটা প্রাসঙ্গিক, কতটা আনুষঙ্গিক, এবং আর কতটা মানে সে করলে সেই দাবিটা কতখানি অব্দি গিয়ে করতে পারে, এটা যদি আপনি বলেন না, তাহলে নতুন নতুন। সেটা খুবই জরুরি এখনো না। অনেক সময় দেখা যায় যে বাঙালি অনেক প্রকাশক এখনো লেখককে মনে হয় যে লেখকের বই ছাপাচ্ছি এটাই তো লেখকের জন্য বিরাট একটা ব্যাপার, রয়্যালটি আবার কিসের? কত লেখক রয়্যালটি পায় না, কিন্তু সব লেখককে রয়্যালটি দেওয়া উচিত। আর আর এটা পাবলিশারই ঠিক করেন কত রয়্যালটি দেবেন, কাকে কি দেবেন, এগুলো। তবে রয়্যালটি দেওয়াটা এবং সম্মানী দেওয়াটা, কোথাও লিখলে ম্যাগাজিনে বা পত্রিকায় কোথাও লিখলে সম্মানী পাওয়াটা লেখকের জন্য ভালো। দেখো, সবাই পয়সা পাচ্ছে, শুধু লেখক পাবে না কেন? আম, লেখককে তো টাকা দেওয়া দরকার। অনেক লেখক, যেমন আমি ডাক্তারি পড়েছি, ডাক্তার ছিলাম, চাকরি করেছি, কিন্তু তারপর সরকার যখন বলল আমার দেশে, সেই 93-তে, যখন বলল যে না, তোমার সব লেখা আমাদের দেখাতে হবে, আমরা যদি অনুমতি দিই তাহলেই তুমি লেখা ছাপাতে পারবে, তখন আমি প্রতিবাদ করে আমি উম চাকরিতে ইস্তফা দিয়েছিলাম। সেটা তারপর থেকে আমি সম্পূর্ণ লেখার উপর চলি। এখন যদি আমাকে প্রকাশকরা টাকা না দেন, রয়্যালটি না দেন, আমি তো বাঁচবো না, আমি খেতে পড়তে পারবো না। সেই জন্য আমার যে অনেক প্রফেশনাল লেখক আছেন যারা অন্য কোনো কাজ করেন না, শুধু লেখার উপরে লেখা দিয়েই চলেন, তাদের জন্য তো জরুরি, সবার জন্যই লেখককে রয়্যালটি ঠিক মতো দেওয়া এবং কপিরাইট ভায়োলেশনের বিরুদ্ধে পাবলিশারের অ্যাকশন নেওয়াটা খুবই জরুরি। কপিরাইট ভায়োলেশন খুব হচ্ছে, জানো। বাংলাদেশে আমার সব বই পাওয়া যায়, কিন্তু সব পাইরেট কপি, এক পয়সা রয়্যালটি আমি পাই না। এটা তো খারাপ। কিন্তু বাংলাদেশে কেউ কি প্রতিবাদ করে? কেউ কি বলে যে না, এরকম চলবে না, এরকম পাইরেসি চলবে না? তা তো বলে না। সবারই বলা উচিত। তবে তোমাদের এই উদ্যোগ আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করছি যে তোমরা এইভাবে শুধু অন্য বইয়ের ব্যাপারটা আহ খুব ভালো, কারণ বইয়ের তো অন্য সবকিছুর ব্যাপারে চলে যে এটা কেন, ওটা কেন, সেটা কেন, কিন্তু বই কেন এটা বললে যেন কিরকম যেন ঠিক ভালো শোনা যায় না। কেন? অন্য সব ব্যাপার, তুমি অন্য সবকিছু কিনবে, বইয়ের ব্যাপারে বিজ্ঞাপন চলবে না নাকি? শুধু দেশ আনন্দবাজারেই বিজ্ঞাপন হবে নাকি? এইভাবেও তো বিজ্ঞাপন হতে পারে, সেইটা ভালো।
একদম একদম না মানে এবার আমি অভিষেককে দেওয়ার আগে আমি কিছু মানে কথা ইনফরমেশন দিয়ে রাখি। মানে আপনি যেমন বললেন যে এই লাইভের ইনিশিয়েটিভটা যে এখানে বইয়ের প্রচার করছেন, শুধু এইভাবে নয়, আমরা মানে এই সপ্তাহ বা এই মাস ধরে যেটা আমরা করবো লাফালাফির পক্ষ থেকে যেটা করা হবে, আমরা ফিল্ড ওয়ার্ক করবো। মানে আপনার যারা যারা পাঠক আছে তাদের কাছে যাবো, তাদের থেকে প্রশ্ন করবো যে আপনার বই পড়ে তাদের কেমন এক্সপিরিয়েন্স, এবং সেইগুলো ভিডিও করে করে আমরা পুরো সারা মাস ধরে চলবে লাফালাফিতে বাবা, পুরো দেখা যাবে। তাই নাকি? বাহ, তো চমৎকার। এই ইনিশিয়েটিভ গুলো করা হয়। এবং জানিয়ে রাখি যে মানে আপনার এই যে বই দ্বীপ প্রকাশন, তো এখানে শঙ্কর মন্ডল, দীপ্তাংশু মন্ডল এবং গৌরব অধিকারী, এরা না থাকলে বোধহয় এই বইটা সম্পূর্ণ হতো না। বা আপনার যে সাক্ষাৎকার বা অভিষেকের কাছে, মানে বলবো না অভিষেক সেটা বারবার করে আমি বলে যাচ্ছি, অভিষেকের কাছে মানে মানে নতুন করে কিছু বলার নেই, কারণ অভিষেক যখনই আপনার কথা শুনে বা বলা হয় যে আপনার অভিষেক মানে যখন হ্যাঁ যখন খবরটা দিয়েছিলাম ফোনে যে একটা সাক্ষাৎকার নিতে হবে অভিষেক, ও প্রথমেই জিজ্ঞেস করে যে কার নিতে হবে, কবে নিতে হবে, প্রশ্নগুলো। তো যখন আপনার নামটা বলা হয়েছে, ওর ঠিক 1 মিনিট মানে ফোনের মধ্যে 1 মিনিট পুরো সাইলেন্ট, কেউ কোনো কথা বলছে না। তারপরে নিজের থেকে আওয়াজ করা শুরু করলো যে হ্যাঁ ঠিক আছে, আমি বললাম হ্যাঁ এটা নিতে হবে। তো এইভাবেই শুরু হয় আর কি। তো এখনো হাসছে, আমি আবার ওর দিকেই দিয়ে দিচ্ছি ওকে কথা বলার জন্য। কিন্তু অভিষেকের কোনো ইয়ে শুনলাম না লেখা। আমি আজকে আপনাকে আমার লেখা শোনাবো না, আমি আপনার লেখাই শোনাবো। আমি আপনাকে আমি এখনো মনে করি না যে আমি এখনো অব্দি আপনাকে আমার লেখা এর পড়াতে পারি। তো সেটা হ্যাঁ, একদিন নিশ্চয়ই নিশ্চয়ই হবে, হবে। সেটা একদিন নিশ্চয়ই হবে, মানে হয়। আর আরেকটা জিনিস, আমরা কিন্তু এখানে একটা জিনিস করি, আমরা বন্ধুরা মিলে করি, আমরা বিয়েতে, জন্মদিনে, কোনো অনুষ্ঠানে আমরা বই গিফট করি, বই এটার উপহার দিই। কথা আমি অনেক বলেছি জানো, আমরা ছোটবেলায় বিয়ে বাড়ি, জন্মদিন, এখানে বই নিয়ে যাওয়া হতো। এরপর না ধীরে ধীরে বদলে গেল। তারপর থাল বাসন নিয়ে যায়, জগ নিয়ে যায়, কাপ নিয়ে যায়, মানে ডিনার সেট নিয়ে যায়। কেন? বই দিলে বলে কি, আমি বলছি কেন বই দাও না কেন, বলে কি বই দিলে ওরা ভাবে যে এটা গরিব, এটা কি, মানে এই দৃষ্টিটা, মানে এটা কি জঘন্য ব্যাপার না? ভাবা যায় যে বইটাকে পছন্দ করছে না। আগে কিন্তু এমন ছিল না, সিক্সটিজে সেভেন্টিজে এরকম বইয়ের প্রচুর দেওয়ার অভ্যেসটাই ছিল। হ্যাঁ বলো, বই দিচ্ছ? হ্যাঁ ম্যাম, আমরা তো বই দিই। আর আমার তো আচ্ছা। বলাই থাকে যে আমার জন্মদিনে তাসলিমাদির বইটা ফার্স্ট প্রেফারেন্স থাকে আমার। তো সেটা থাকেই। একটা প্রশ্ন আছে, সেটা করা হবে। সূর্যকে দিচ্ছি আবার মাইকটা। একদম নিশ্চয়ই, আমি প্রশ্নটা স্ক্রিনে ফেলবো। আর তার সাথে বইয়ের ব্যাপারে বলে রাখি, মানে লাফালাফি থেকে মোটামুটি 2-3 দিন হয়েছে যে আমরা একটা কন্টেস্ট মতো করেছি, লেখা হুম। নেওয়ার কন্টেস্ট। এখানে বিষয় হচ্ছে প্রেম, বিরহ, এগুলো নিয়ে। এবং সেখান থেকে যারা যারা সিলেক্টেড হবে, ঠিক আছে, তাদেরকে হুম। কিন্তু আপনারই বই গিফট করা হবে। তো এই ইনিশিয়েটিভটা আচ্ছা, নেওয়া হয়েছে। হ্যাঁ, তো আপনি এই বইয়ের কথা বইটাই যখন অনর বলবেন, বেড়ালামটা নাকি অন্য বই? হ্যাঁ সেটাই এটা, চেষ্টা করছি আমরা যেন, একদমই চেষ্টা। বাহ, এ তো একদম সাংঘাতিক এবারে ভালো ব্যাপার। তো আমি স্ক্রিনে একটা প্রশ্ন ফেলেছি এই যে লোকে সন্দীপ। বলে যে বই, আজকাল মানুষ বই পড়ে না, কিন্তু তোমরা মনে হয় মানুষকে বই পড়াবে, সেটা চমৎকার ব্যাপার হবে। একদম একদম। তো আমি সন্দীপের একটা প্রশ্ন করছি যেটা স্ক্রিনে আছে, যে মানে আজকালকার দিনে যে বলছে যে আচ্ছা যারা বই কিনে পড়তে পারে না, অথচ যাদের পড়ার ইচ্ছে ভীষণ, সেটা আর্থিক বিষয় হতে পারে বা হয়তো সেই জায়গায় হয়তো বইটা কোনোভাবে পৌঁছাচ্ছে না, তো সেরকম জায়গা বলছে তারা যদি পিডিএফ এর ওপরই বেঁচে থাকেন, তাহলে এদেরকে নিয়ে আপনি কি বলবেন? মানে যারা এই মানে কোনো কারণে হয়তো নিতে পারছে না বইটা, কিন্তু পড়ার খুব ইচ্ছে, তারা হ্যাঁ, হয়তো পিডিএফ এ। সেক্ষেত্রে তো হ্যাঁ, পিডিএফ, ঠিক আছে, ঠিক আছে। পড়াটা অনেক সময় আমার মনে হয় যে হ্যাঁ, পড়ার সুযোগটা দেওয়া উচিত তাদের। কিন্তু হ্যাঁ, তোম অ্যাভেলেবেল করে ফেলা উচিত সব জায়গায়। দেখো, ইবুক আছে তো, পৃথিবীর সব জায়গা থেকে ইবুকটা নিতে পারে না, এমন কোনো অসুবিধা নেই। সবার পক্ষে তো হার্ড কপি পাওয়া সম্ভব না। আজকাল অ্যামাজন হয়েছে, অ্যামাজন তো খুব ভালো সার্ভিস দিচ্ছে না? আরো অনেক এরকম আছে, সাইট আছে যারা বই এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আহ যাদের একেবারে সামর্থ্য নেই, যাদের একেবারে হয়তো আলাস্কাতে আছে অথবা অ্যান্টার্কটিকায় আছে, এখন তাদের বই চাই, ঠিক আছে পিডিএফ তাদের তো পড়তেই হবে পিডিএফ, উপায় নেই। আহ, আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি আপনাকে পছন্দ কেন করি। তো আমি বলতে পারি যে হয় না, কিছু কিছু মানুষের লেখা যেটা জীবনের প্রত্যেকটি কাজকর্মের সাথে জড়িয়ে যায়, সেটা হচ্ছে আপনার লেখা। তো সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন আমার কাছে রয়েছে যে আপনি অনেক ছোট বয়স থেকে আপনি সমাজের এই চিরাচরিত নিয়ম, গতানুগতিক নিয়ম, যেগুলো ভীষণ নারী বিদ্বেষী বা ওমেন ডমিনেটিং হুম। নিয়মগুলোর বিরোধিতা করে এসেছেন। অ্যান্ড তার মধ্যে ব্রিটানিকায় লেখা রয়েছে যে আপনার প্রথম কাজ হচ্ছে, মানে প্রথম একটা মানে ভিজিবল একটা ইয়ে হচ্ছে, আপনার প্রতিবাদ হচ্ছে যে আপনার চুল কেটে ছোট করে ফেলাটা। ব্রিটানিকায় আজকে পড়লাম সকালবেলা। তো তাই নাকি? হ্যাঁ ম্যাম, এটা তো জানি তো না। সেখানে দাঁড়িয়ে
এই যে আপনি যে সমাজের সামনে এইভাবে উঠে দাঁড়ালেন, এইভাবে রুখে দাঁড়ালেন, উল্টো স্রোতে গিয়ে দাঁড়ালেন, তো এটা তো একটা মনের ভেতরে আগে নিজেকে ফার্ম করা, নিজের মধ্যেই মনের ভেতরে তৈরি হওয়াটা, এই এনলাইটমেন্টটা আসা। আমরা গৌতম বুদ্ধর এনলাইটমেন্টের কথা পড়েছি, এই পড়েছি, বাট তো আপনার মধ্যে এনলাইটমেন্টটা ফার্স্ট কখন হয়? ফার্স্ট এই এনলাইটমেন্টটা কখন, অ্যান্ড দেন দ্য প্রসেস কন্টিনিউস, তো এটা কিভাবে হয় যদি জানান। আসলে দেখো, আমি কারো কাছ থেকে কিছু শিখিনি। কেউ যে আমাকে বলেছে আম, এটা করো সেটা করো, ওইভাবে আমার কেউ ছিল না। আর যা কিছু আমি করেছি, অনেক কিছু আমি প্রথম করেছি। যেমন ধরো, যখন মেয়েদের, আমি যখন ছোট, জিন্স পরতো না মেয়েরা, শার্ট প্যান্ট পরতো না, আমার মনে হয়েছে আমি ওটাও পরবো। তখন কিন্তু অনেক, কোনো মেয়েই শার্ট প্যান্ট পরে না, আমি তখন পরেছি সেই সেভেন্টিজে, প্রথম দিকে, মাঝামাঝি সময়ে। তারপর আরো অনেক কিছু, আহ অনেক কিছু বাধা ছিল। সেই বাধাগুলো আমার মনে হয়েছে কেন। আমার বাড়ি থেকে বলতো না, আমার দুই দাদা বাইরে যেত যখন খুশি, আমিও বলতাম যে না, আমি যাব, কোথাও যাব। তখন বলা হতো না, তুমি মেয়ে, তুমি ঘরে থাকো। বলা হতো তুমি ওড়না পরো, আমি বললাম কেন, আমি পরবো না। না, এটা যে আমি কারো কাছ থেকে শিখে বলতাম তা নয়, নিজেই বলতাম। বড় চুল ছোট করা, হ্যাঁ, আমার মনে হতো যে ছোট করলে দেখি না কেমন লাগে। তো আমার কিন্তু এইটা নয়, ছোট করলে আমি খুব স্মার্ট দেখতে হবে আমাকে, এইরকম কিছু না। আমার খালি মনে হতো যে আমার এটা ইচ্ছে করেছে, আমি সেটা করব। রিক্সাতে চড়তাম, হুডটা এরকম করে মেয়েদের বেলায় তুলে দিতে হতো। আমি বললাম না, আমি হুড ফেলে যাব, তো লোকে তাকিয়ে থাকতো। কারণ ওই রকম শহরে, আমার মফস্বল শহরে আমি বড় হয়েছি, ময়মনসিংহ শহর, ওখানে তখন কেউ ওভাবে হুড ফেলে যেত না মেয়েরা, কিন্তু আমি যেতাম। এখন মানে অনেক কিছু আমি ছোটবেলায় করেছি, এটা কারো শিখিয়ে দেওয়া না, নিজে নিজে। তারপর ধরো, আমার একটা সময় ঢাকায় চাকরি হলো। আমি মিটফোর্ড হাসপাতালে ডাক্তার ছিলাম তখন। আমি উম আচ্ছা আচ্ছা, আমার তো তখন একটা অ্যাপার্টমেন্ট নিতে হবে, আমার সঙ্গে আমার কেউ নেই, বাবা মা নেই, আমার ভাইরা নেই, আমার সকল কোনো হাজবেন্ড নেই, আমি একা থাকবো, আমি একা বাড়ি ভাড়া তখন একটা বাড়ি ভাড়া নিতে চাই, এবং সাংঘাতিক রকমের বাধা আসে। না না না, তুমি একা মেয়েকে আমরা ভাড়া দিই না। আমি বলছি আপনাকে, বাড়িওয়ালাকে বললাম, আপনাকে আমি মাসে মাসের ভাড়াটা দিতে পারবো, কারণ আমি ডাক্তার, ওই হাসপাতালে ডাক্তারি করছে, আমি কাছাকাছি একটা বাড়ি, ফ্ল্যাট ভাড়া নিতে চাই। তখন আমি ফ্ল্যাট ভাড়া, আমাকে কেউ দেবে না, আমি ওখানকার ডাক্তার জানার পরেও। অথচ একটা পুরুষকে কিন্তু, যারা একা থাকছে ডাক্তারি করছে, তারা কিন্তু ভাড়া পাচ্ছে, আমি মেয়ে বলে ভাড়া পাচ্ছি না। কিন্তু আমি রীতিমতো ফাইট করে আমি একটা ফ্ল্যাট ভাড়া নিলাম শেষ পর্যন্ত। তখন কিন্তু কোনো মেয়েই এরকম একা থাকে না, একা মানে বাড়ি ভাড়া করে থাকে না। এখন হয়তো শুরু হয়েছে, এটা হচ্ছে কি, আমি প্রথম মনে হচ্ছে চালু করেছি সেই সেই তখন 89-এ। তো এই জিনিসগুলো আমাকে কেউ শিখিয়ে দেয়নি। আমার মনে হয়েছে আমার যা প্রয়োজন, আমার যা ইচ্ছে, আমি সেইভাবে, একটাই জীবন আমার, আমি সেইভাবে যাপন করব। আমি উম আমি ভাগ্যিস আমি ডাক্তার হয়েছিলাম, আমি স্বনির্ভর ছিলাম, তা না হলে যে কি হতো ওই সমাজে। আমি নিজের ইচ্ছে মতো চলি, আমি নিজে যা ইচ্ছে করে তা করি। এটা অনেকটা সম্ভব হয়েছে আমি স্বনির্ভর ছিলাম বলে। আমি যদি স্বনির্ভর না থাকতাম, আমার যদি নিজস্ব টাকা পয়সা না থাকতো, তাহলে কিন্তু সম্ভব হতো না, কিছুই হতো না। এই জন্য মেয়েদেরকে বলি, তোমরা পরনির্ভর থেকো না, তোমরা স্বনির্ভর হও, সেটা তোমার স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি দরকারি। কারণ অন্যের টাকায় আমি চলবো, কিন্তু আমি নিজের অধিকার চাই, নিজের স্বাধীনতা চাই, এটা বলা যায়, এটা করা যায় না সবসময়, এটা হয় না। অন্যের দয়ায়, দয়া হলে তোমাকে স্বাধীনতা দেবে, না হলে তুমি স্বাধীনতা পাবে না। কিন্তু তুমি যদি স্বনির্ভর হও তাহলে হবে। এমন অনেক কিছু জিনিস, অনেক কিছু আমি করেছি যেগুলো সমাজে প্রচলিত ছিল না, সেইটা করে অনেক বাধার সম্মুখীন হয়েছি, অনেক গালি শুনেছি, কিন্তু তাতে একটা জিনিস আমার কখনো হয়নি, সেটা হচ্ছে পাছে লোকে কিছু বলবে সেই জন্য কিছু করাটা বন্ধ রাখতে। কারণ আমি জানি যে আমি খারাপ কিছু করছি না। আমি উম আমি মানুষের উপকার করছি, আমি মানুষের জন্য ফিল করছি। আমি কোনো নিষ্ঠুর লোক নই, অনুদার লোক নই। আম সুতরাং নিজের ব্যাপারে আমার সবসময় একটা ধারণা ছিল যে আমি মানুষটা ভালো। সুতরাং আমি আমার কোনো গিল্টি ফিলিং ছিল না, ও আচ্ছা, লোকে এটা বলছে, ঠিক আছে, তাহলে ওরাই ঠিক, আমি বেঠিক। নো, না, আমি জানতাম লোকে আমাকে যা কিছুই বলুক, ওরা ভুল, আমি ঠিক।
কারণ আমি এখানে কোনো অন্যায় করছি না, ওরা অন্যায় করছে। দেখো, আমি কত কিছু দেখেছি জীবনে। লক্ষ লক্ষ মানুষ আমার বিরুদ্ধে রাস্তা নেমেছে, লক্ষ লক্ষ, লাখ লাখ, 4 লাখ লোক। আমি যখন মৌলবাদীরা আমার বিরুদ্ধে ফতোয়া দিল, মিছিল করলো, আমার ফাঁসি চাইলো, তখন একদিন মনে আছে ফাঁসির জন্য মিছিল হচ্ছে, 50,000 লোকের মিছিল। আমি যাচ্ছি মিটফোর্ড হাসপাতালে আমার ডিউটিতে। তখন এই মিছিলের লোকগুলো ব্যানার ট্যানার সহ যে তসলিমার ফাঁসি চাই। তখন আমার গাড়ি ছিল না, আমি রিক্সা করে যাচ্ছি, রিক্সাকে একটু থামতে বললাম, একটু গলি মানে বড় রাস্তা দিয়ে যাচ্ছে তো রিক্সা একটু বাঁকা হয়ে দাঁড়ালো। তো আমি দেখলাম, আমি মুখটা একটু ঢেকে রাখলাম, এপ্রন পরা ঢেকে রাখলাম যেন আমাকে না চেনে, কারণ আমাকে চিনলে তক্ষুনি আমাকে মেরে ফেলতো সবাই। তো যখন মিছিলটা চলে গেল, আমি রিক্সাওয়ালাকে বললাম যে কি হচ্ছে এগুলো। বলে কি, তসলিমা আছে না, ওর ফাঁসি চাই চাইছে। আমি বলছি আপনিও ফাঁসি চান? বলছে হ্যাঁ আমিও ফাঁসি চাই। তো আমাকে চিনতে পারিনি, না হলে কি হতো। সেই মিটফোর্ড হাসপাতাল পর্যন্ত গেলাম আমি। ভাব ভাব মানে আমার মজাও লাগলো, আবার আবার একটু ইয়েও হলো যে না, এইভাবে বোধহয় চলাফেরা আমার ঠিক নয়। আমি বলছি কি যে তারপর ওরা কি করলো, সরকার ওদের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে মামলা করলো। তো তখন আমি হাইডিং এ চলে যেতে বাধ্য হলাম, কারণ ওই যে ধর্মীয় ফিলিংস থেকে মেরে ফেলার, পুলিশই হয়তো মেরে ফেলবে, জেলে নিলে জেলের লোকেরাই মেরে ফেলবে, সেই জন্য হাইডিং এ যখন ছিলাম, তখন এরকম লং মার্চ হয়েছে, সারা দেশের মৌলবাদীরা এক জায়গায় জড়ো হয়েছে, 4 লাখ লোক ঘোষণা দিয়েছে যে আমি যেহেতু আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা বাড়ি বাড়ি গিয়ে আমাকে খুঁজবে, আমাকে পেলে মেরে ফেলবে। এইসবের মধ্যে আমার জীবনটা গেছে, দেখেছি, এগুলো অভিজ্ঞতা আছে। কিন্তু তারপরও আমি দেশে থাকতে চেয়েছিলাম, ফাইট করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে তো দেশে থাকতে দেয়নি সরকার। আমি বলছি আমি জীবনে অনেক বাধা, অনেক অনেক শত্রুতা, অনেক এইসব দেখেছি। এইসব পুরুষতান্ত্রিক ধর্মান্ধতা মানুষকে কত নিচু বানিয়ে ফেলে, কত কত অনুদার, কত হিংস্র বানিয়ে ফেলে। কিন্তু আমি সবসময় উদারতার পক্ষে থেকেছি। সেই জন্য আমি যা ইচ্ছে করেছি, আমি কি কি ইচ্ছে করেছি, আমি কোথাও যাব, কাউকে সাহায্য করব, বা আমি কোথাও যাব, আমার যেতে ইচ্ছে করছে, আমার নৌকো দিয়ে ঘুরতে ইচ্ছে করছে, সেগুলো আমি করেছি। ওগুলো তো কারো ক্ষতি করিনি। যেহেতু কারো ক্ষতি করিনি, সেহেতু আমার কোনো গ্লানি ছিল না যে কেন আমি থামবো, কেন আমি মেয়ে বলে ওটা করতে পারবো না, সেটা করতে পারবো না। সেগুলো আমি করেছি। এখন যখন মেয়েরা করে, অনেকে নিজে থাকে ফ্ল্যাট ভাড়া করে, তখন আমি ভাবি যে এটা তাদের জন্য এখন কত স্মুথ, আর আমার জন্য এটা কত মানে একটা বিরাট প্রতিবন্ধকতা ছিল। কিন্তু এগুলোকে আমি স্ট্রাগল করেছি, মানে সবসময়। দেখো, ওয়েস্টার্ন কান্ট্রিতে মেয়েরা এখন কত স্বাধীনতা ভোগ করছে, কিন্তু একটা সময় তো কিছু মেয়ে স্ট্রাগল করেছিল, যে ভোটাধিকার যারা চেয়েছিল মেয়েদের, তাদেরকে পুলিশ মেরেছে, জেলে রেখেছে, তাদেরকে ঢিল ছুঁড়েছে, রাস্তায় তাদেরকে গালি দিয়েছে। এখন তো মেয়েরা সুন্দর ভোট দিচ্ছে, কিন্তু এটা তো সহজে আসেনি। এই যে ইউরোপের, আমেরিকার যে ওয়েস্টার্ন কান্ট্রির যে মেয়েরা সমানাধিকার পেয়েছে, এটা তো সহজে আসেনি। প্রচুর মেয়ে স্ট্রাগল করেছে। সেই জন্য আমি ভাবি যে আমি যে স্ট্রাগল করেছি মেয়েদের সমানাধিকারের জন্য, সেটা আমি ভুগেছি, আমি নির্বাসিত, আমার ফতোয়া হয়েছে, আমার ফাঁসির জন্য আন্দোলন হয়েছে, সরকার আমাকে ঢুকতে দেয় না দেশে। এটা তো আমার স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইস দিয়ে এখনকার মেয়েরা যদি স্বাধীনতা পায়, তাদের সমান অধিকার পায়, তাহলেই তো আমার আসলে স্ট্রাগলের সার্থকতা, না? তবে মুশকিল হচ্ছে কি, দুঃখ লাগে যখন দেখি যে বাংলাদেশের মেয়েরা, একটা সময় যখন আমি বড় হয়েছি ওখানে হিজাব বোরখা এসব ছিল না, এখন ছেয়ে গেছে। তখন ভাবি যে সমাজটা তো আরো পেছনে যাচ্ছে। এটার জন্য আরো মানুষের স্ট্রাগল করতে হবে, এগুলোর ধর্মান্ধতা, নারী বিদ্বেষ, এইসবের বিরুদ্ধে। আহ আপনার কথা না মনে হয় যে শুনেই যাই সারাক্ষণ। আচ্ছা, আপনি তো মানে সামনে থেকে অনেক ভায়োলেন্স দেখেছেন, দ্য ভায়োলেন্স যেটা আপনাকে অ্যাফেক্ট করেছে, আপনার প্রতি যে ভায়োলেন্স হয়েছে। তাছাড়া এখন সোশ্যাল মিডিয়ায় না প্রচন্ড ভায়োলেন্ট হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া আপনি জানেন, আম, অনেক রকম ভাবে ক্রিটিসাইজ করা হয়, ইয়ে করা হয়, রেপ থ্রেটস, ডেথ থ্রেটস দেওয়া হয়। এমনকি সোশ্যাল মিডিয়াতে কিছু লিখলে তার জন্য বাড়ি অব্দি মানুষ পৌঁছে গিয়ে মারধর করছে। তো আপনি নিজেও হয়তো সোশ্যাল মিডিয়া ভায়োলেন্স, লিঞ্চিং, এগুলোর শিকার হয়েছেন। তো এখন সেটা কতটা এফেক্ট করে কি করে না, বা দুটোই একই রকম, কি মনে হয় আপনার? এটা যদি বলেন একটু। আমার কাছে মনে হয় কি, দেখো, সোশ্যাল মিডিয়ায় মানুষ যা মত প্রকাশ করে, এই যে রেপ থ্রেট গুলো হয়, গালি হয়, মানে কুৎসিততম সব মেয়েরা আহ আচরণ দেখে, নারী বিদ্বেষী পুরুষদের, তারপরে হোমোসেক্সুয়ালদের ওপর তো আছেই। তারপরে যে মেয়েরা, বিশেষ করে সাহসী যে মেয়েরা এইসব
অনেক কিছু সমাজের এই পুরুষতান্ত্রিক সিস্টেম মানে না, তাদের উপর তো চলছে। আর তাছাড়া এথিস্ট যারা যারা ধর্ম মানে না, তাদের উপর তো সাংঘাতিক রকমের অন্যায় হয় সোশ্যাল মিডিয়া। আমার মনে হয় যে একদিক থেকে ভালো, সমাজে সমাজে কি ধরনের মানুষ আছে তা আমরা দেখতে পাচ্ছি। এই যে থ্রেড গুলো, এগুলো তো সমাজেই ঘটে, এরা তো সমাজেরই মানুষ। এরা বরং নিজেকে আড়াল না করে প্রকাশ করে, এবং আমরা জানতে পারি যে মানুষ কত কুৎসিত হতে পারে। আবার ভালো মানুষের দেখাও পাই। এই সোশ্যাল মিডিয়াটা সমাজেরই আহ ছবি। আমরা আরো এদের দেখে সচেতন হতে পারি, এদের দেখে আমরা ভাবতে পারি সমাজ কতটা নষ্ট হচ্ছে, আবার কতটা ভালো সেটাও দেখতে পারি। আমার মনে হয় যে এই যে থ্রেট হচ্ছে, এটা নতুন কিছু না। এরকম থ্রেট বাস্তবে মেয়েরা সবসময় পাচ্ছে, বা যে মেয়েরা এই সিস্টেম মানছে না বা প্রতিবাদ করছে, তারাই এই ধরনের থ্রেট পাচ্ছে। এটা সমাজেও পাচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও পাচ্ছে, আলাদা কিছু নয়। তো সেই জন্য সব ভালো মানুষ যারা, যারা সচেতন মানুষ, যারা মনে করছে না আমার সমাজটাকে আহ আম, ভাই বা এইসব দূর করতে হবে, মানুষকে যারা অন্ধ তাদেরকে আলো দিতে হবে, তারা সবাই মিলে একজোট হয়ে আমরা যদি সংগ্রাম করি, আমরা যদি প্রতিবাদ করি এইসবের বিরুদ্ধে, তাহলে তো অনেক ভালো। কারণ সোশ্যাল মিডিয়ায় যেমন মানে খারাপ দিকগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই রকম ইউনাইটেড হওয়াও তো এখানে সম্ভব। অনেক অনেক অপরচুনিটি আছে এখানে। আমরা সবাইকে একত্র করে আমরা আন্দোলনটা করতে পারি। কারণ থ্যাংক ইউ। দেখো, কোনো আন্দোলন হলে, বাংলাদেশে একটা শাহবাগে আন্দোলন হয়েছিল, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণ। মানুষ জানিয়ে দিয়েছিল তোমরা এই জায়গায় এক হও না। ওদিকে আবার কিন্তু ধর্মান্ধ মৌলবাদীরা বা মানে নারী বিদ্বেষী লোকরাও কিন্তু এক হতে পারে ওইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু আবার পজিটিভ কিছু দিকও আছে, যে আমরা গণ আন্দোলন করতে পারি, এবং এটা সহজ হবে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যদি মানুষকে কমিউনিকেট করতে পারি, সেটাও ভালো। এখন ভালো মন্দ মিলিয়েই সমাজ, ভালো মন্দ মিলিয়েই এই পৃথিবী। তো ভালোটার পাল্লাটা ভারী হোক, সেটাই চাই, ঠিক না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, অনেক তো একটু সিরিয়াস কথা হলো, আপনি এবার বলছেন যে লাফালাফি হচ্ছে না, তো একটা গেম খেলা যাক। গেমটা এরকম হচ্ছে আমি আপনাকে কিছু প্রশ্ন করবো, এন্ড দ্যাট ইউ হ্যাভ টু আনসার ইট ইন উইদিন সেকেন্ডস এন্ড একটা শব্দে, ঠিক আছে? তো লেটস ডু ইট। যে কি বলে না, র্যাপ ফায়ার ওইগুলো। হ্যাঁ, র্যাপিড ফায়ার্স, ইয়েস, খেলি। আচ্ছা, বলো। আচ্ছা, প্রিয় রং। কতক্ষণের মধ্যে দিতে হবে? সরি। ঠিক আছে, 10 সেকেন্ডস, দ্যাট উড বি দি ম্যাক্সিমাম লিমিট। আচ্ছা, প্রিয় রং। লাল। আচ্ছা, প্রিয় বই। নিজের। নিজের? হ্যাঁ। নিজের বই? আচ্ছা। হ্যাঁ। আম, রে, এটা তো সময় লাগছে। নেই, কিছু নেই বলবো। প্রিয় প্রকাশক। পেঙ্গুইন। আচ্ছা, বাংলা? বাংলাও হতে পারে। পেঙ্গুইন ইটস ওকে, বাট বাংলাও বলুন। পেঙ্গুইন বলবো, হ্যাঁ। আর বাংলা? কোনটা? বাংলা হলে বাংলা প্রিয় প্রকাশক। আনন্দ। আচ্ছা, প্রিয় শহর বাংলাদেশে। ময়মনসিংহ। প্রিয় সম্পর্ক। মানে আমার ব্যক্তিগত সম্পর্ক? হ্যাঁ 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 হ্যাঁ। কত বন্ধু আছে এইগুলো। প্রিয় সম্পর্ক আমার আচ্ছা। সঙ্গে মিনুর, অ আমার আমার বেড়ার। আচ্ছা, আর প্রিয় লেখক আপনার চোখে। মানে সেটা কি অন্যান্য ভাষার লেখক? হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। সমসাময়িক সময়ের হলে আরো বেশি মানে ভালো লাগবে শুনতে। সমসাময়িক মানে আপনি যে সময় লিখছেন সেই সময় যদি কারো লেখা পড়ে থাকেন, তো সেরকম। বাংলা? বাংলা নাকি অন্য এনিথিং কিছু? এনিথিং এনিথিং এনিথিং। গ্লোরিয়া স্টাইনেম। আচ্ছা, আর সমুদ্র না পাহাড়? সমুদ্র। আচ্ছা, একটা দিন, স্মরণীয় দিন। স্মরণীয় দিন? কত স্মরণীয় দিন আছে। 10 সেকেন্ড না? না না, ইউ ক্যান টেক টাইম। হুম, আচ্ছা, স্মরণীয় কত স্মরণীয় দিন আছে, কোনটা বলবো কোনটা বলবো? আহ মনে আসছে না তো। ঠিক আছে, তখন আমরা বই স্কিপ বের করছি। করা, আজকের দিনটা স্মরণীয় দিন আমার, কারণ এই আচ্ছা, লাফালাফিতে আমি প্রথম। আমি বই নিয়ে যে এইভাবে বিজ্ঞাপন হয়, সেটা আমার প্রথম। আজকের দিনটা স্মরণীয় দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কলকাতায় সব থেকে বেশি কি মিস করেন? কলকাতার সব থেকে বেশি কি মিস করেন? কিছু মিস করি কলকাতার? আমি তো থাকতাম কলকাতায়, হুম। ভালোবাসা পেয়েছি অনেক। কলকাতায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান, উফ, রবীন্দ্র সদনে গিয়ে রবীন্দ্রসঙ্গীত শোনা, বা গান শোনা, বা এই বন্ধু বান্ধবের আড্ডা, বাঙালিদের সঙ্গে, এই কবি সাহিত্যিকদের সঙ্গে, বিশেষ করে, না কবি সাহিত্যিক বলবো না, আমার যে সার্কেল ছিল এরা সব সাধারণ মানুষ, এদের সঙ্গে আড্ডাটা খুবই মিস করি। আমার বাড়ি ছিল 7 নম্বর রডন স্ট্রিট, ওখানে প্রায় বিকেলে আড্ডা হতো। যে কেউ, দরজা খোলা থাকতো, যে কেউ আসতো, আড্ডা হতো, চা হতো, খাওয়া হতো, আরে সবকিছু। বাবা।
যা কিছু, সেই আড্ডা মিস করি। ম্যাম, একটা প্রশ্ন আছে। আপনার একটি বই বলতে পারেন বায়োপিক হয়েছে, নির্বাসিত, চুন্নি নাটক দেখা গাঙ্গুলির মিস করি, এটা আমার ডিরেক্টোরিয়াল সারা এবং নাটক। অভিনীত। হ্যাঁ। হ্যালো। নাটক, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ এবং আড্ডা, এগুলো মিস করি। আপনার একটি বই, বই পাড়া মানে মিস করি, আপনার বই একটি পাড়া বায়োপিক কলেজ। বলতে। বলো। ও হ্যাঁ, আপনার একটি বায়োপিক হয়েছে, নির্বাসিত, আপনি জানেন, চুন্নি গাঙ্গুলি ডিরেক্টোরিয়াল পরিচালিত বায়োপিক এবং না, অভিনীত। ওটা বায়োপিক না, ওটা একটি ওটা বইয়ের উপরে, বায়োপিক না, ওটা হচ্ছে নির্বাসনের কি, উপরে না, একটা এটা হচ্ছে অধ্যায়। আহ, এখানে একমাত্র আসলে ব্যাপারটা হয়েছে কি, কৌশিক গাঙ্গুলি করতে চেয়েছিল মিনুকে নিয়ে একটা ছবি, যেটা মানে কি বলবো, স্যাটায়ার টাইপের, হুম। কিন্তু পরে ওটা চূর্ণী গাঙ্গুলি নিয়ে ওটাকে আরেকটু বাড়িয়েছে। সেটা সেটা ঠিক আমার জীবন নয়। আমার জীবন ওইটুকুই বলা যায় যে আমার একটা বেড়াল আছে, আর আমাকে কলকাতা থেকে বের করে দেওয়া হয়েছে, এইটুকু। তারপর যে সুইডেন যাওয়া, হ্যাঁ, আমাকে সুইডেন যেতে হয়েছিল যে বাংলাদেশ থেকে যখন বিতাড়িত করেছিল, কিন্তু ওখানে গিয়ে যে যা কিছু ঘটে সেটা 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 নির্বাসিততে নেই। সেইটা, সুতরাং সেটা বায়োপিক নয়। বায়োপিক হলে তো লেখাই থাকতো আমার জীবন। হুম। হুম। আমার বায়োপিক সেটা লেখা নেই, কারণ ওটা ওইসব ঘটেনি আমার জীবনে। ও তবে একটু আচ্ছা। ছায়া তো আছে, হ্যাঁ, প্রথমে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, তবে কি কি কারণে তাড়ানো হয়েছে সেটা অবশ্য বলা হয়নি। হুম। যাই হোক, তবে ওদের উদ্দেশ্য ভালো ছিল, হয়তো ওরা অনেক কিছু ভেবেছে যে এটা যদি আমার জীবন উপলক্ষে করে বা আমার কোনো বই থেকে করে, তাহলে ছবি করে, তাহলে হয়তো ছবিটা দেখানোই যাবে না, এরকম হয়তো ভেবেছিল। একদম। আমি আবার অভিষেককে দেবো, তার আগে আমি আবার একটু বইয়ের ব্যাপারে পড়ে, মানে আমি যতবারই আসছি একটু করে ওই বলে না, সেই প্রোগ্রাম হচ্ছে মাঝে একটা করে বিরতি হয়, সেখানে সেখানে অ্যাড দেখানো হয়, তো আমি সেই অ্যাড দেওয়ার জন্য নাকি মাঝে 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 আসছি মধ্যে এবং যেমন বিবেক বলে আসে রাখি। যাত্রায়। এই যে বইটা, একদম একদম একদম। তো আমি বলেছি এই বইটা তোমরা বইবাসা.com, এবং সেখানে গেলে তোমরা 25% ডিসকাউন্ট অব্দি পেতে পারো এই বইটা। তো প্রি বুক করে নাও চট জলদি করে, আর ওয়েট করো না, কারণ এই অফার কিন্তু খুব বেশি দিন চলবে না। তো আমি আবার অভিষেকের কাছে ফিরে যাচ্ছি। আমি বলেছিলাম যে অনেক বন্ধুদের থেকে অনেক প্রশ্ন নিয়েছিলাম। তো তার মধ্যে একটা প্রশ্ন ছিল হচ্ছে সাত্তকী। তো যদিও আপনি সেটার উত্তর দিয়ে দিয়েছেন, তবে তার প্রশ্নটি আরেকবার বলছি যে রুদ্রর প্রতি আপনার সব থেকে বেশি অভিমানটা কিসে, এটা যদি বলেন। মানে এটি তার প্রশ্ন, আমার নয়। আমি বলেছিলাম যে অনেকের থেকে এই প্রশ্ন নেওয়া। তো রুদ্রর প্রতি সব থেকে বড় অভিমানটা যদি আপনি একটুখানি শেয়ার করেন আমাদের সাথে। উতল হাওয়া বইতে আমি সব লিখেছি, ওখানটায় আছে সবকিছু। যদি সত্যি জানতে চান কেউ, তাহলে আমার মনে হয় উতল হাওয়া বই পড়লে যতটা ওখানে বর্ণনা পাবেন, আমি হয়তো বললে এখন ঠিক ততটা বোঝা যাবে না। তবে আমি ওর প্রেমে পড়েছিলাম যখন আমার 17 বছর বয়স, না দেখি, তখনও দেখা হয়নি। আমি একটা কবিতা পত্রিকা প্রকাশ করতাম, সম্পাদক ছিলাম। রুদ্র ওখানে, সবাই ওখানে কবিতা পাঠাতো আমার, সেজুতি নামে আমার সেই ম্যাগাজিনটার নাম ছিল। তখন 17 বছর বয়স আমার, আমি সম্পাদনা করি। তখন রুদ্র ওখানে লিখতো কবিতা। তাতেই পরিচয়, আস্তে 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 প্রেম। তো না দেখেই আমরা একেবারে প্রেম প্রেম ব্যাপারটার প্রেমে পড়েছিলাম। আমি শুনেছি দাদারা প্রেম করছে, সিনেমায় দেখছি প্রেম হচ্ছে, তখন আমারও একটা প্রেম করার ইচ্ছে জেগেছিল। তখন প্রেম করেছি না দেখে না বুঝে। ঠিক আছে, তারপর দেখা গেল, তারপর যখন ওর কবিতা পড়লাম তখন আমার খুব ভাল লাগলো কবিতা। আসলে খুব প্রেমে পড়েছি আমি তার কবিতা। তারপর কি হলো, জীবনযাপন যখন শুরু করলাম, তখন আসলে আমরা একসঙ্গে সংসার করিনি। আমি তো মেডিকেল কলেজে পড়তাম ময়মনসিংহে, ও থাকতো ঢাকায়, অন্য শহরে। মাঝে মধ্যে দেখা হতো আমাদের। তো আমার অনুপস্থিতিতে ওর, আমরা যখন একসঙ্গে থাকবো পণ করে, মানে সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে থাকবো, আমি ডাক্তার হয়েছি এখন, তখনই আমি আহ দেখেছি যে ওর অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক। তখনই ওটাই সবচেয়ে বড় অভিমান, যে আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তুমি আমার জন্য অপেক্ষা করোনি। তো আহ তখন আর একসঙ্গে থাকা আর একসঙ্গে সংসার করার সেই সিদ্ধান্তটা আমাকে আমাকে বাদ দিতে হলো। আমি সেই অভিমান বা সেই, হ্যাঁ, অভিমানিত যে না, আহ, যে তুমি আমার জন্য অপেক্ষা করতে পারলে না, আমি করতে পারলাম, সুতরাং আমরা তো আর এক নই। তখন আমি সিদ্ধান্ত নিলাম ডিভোর্স করার। কিন্তু আমাদের কিছু সময় যখন আমি জানতাম না
ওর ব্যাপারটা, তখন আমার আমার যে প্রেম ছিল সেটা সেটা খুব গভীর প্রেম ছিল। তো তারপরে আমার সম্পর্কে আমি ডিভোর্স দেওয়ার অনেক বেশ কয়েক বছর পর ও মারা গেছে। তখন আমি দেখেছি, ও বাপরে, মারা যাওয়ার পর আমি আমি দেখতে গিয়েছিলাম, আমার বিশ্বাস হয়নি মারা গেছে। ইয়াং ছেলে না, 35 ইয়ার্স ওল্ড, তার হার্ট অ্যাটাক হয়েছিল। তখন যে আমি কেঁদেছি না, ভয়ঙ্কর ভাবে কেঁদেছি। অথচ আমি ওকে ডিভোর্স দেওয়ার অনেক কয়েক বছর পর, পাঁচ পাঁচ বছর পর মারা গেছে। কিন্তু আমার কান্না তখন, আমি দীর্ঘদিন কেঁদেছিলাম, দীর্ঘদিন লিখেছি, কত কবিতা লিখেছি, এমনি আরো অনেক লেখা ওকে উদ্দেশ্য করে লিখেছি। আর ওই গানটাও আমাকে শুনিয়েছিল, যে এই গানটা এখন খুব জনপ্রিয় বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে, হম, আকাশের ঠিকানায় ভালো চিঠি লেখা। আছি হ্যাঁ, ঠিকানায় ওইটা চিঠি আমি রেখো। একটা গল্প লিখেছিলাম, হুম। ভালো ভালো নেই ভালো থেকো, এইরকম একটা একটা গল্প ছিল। সেইখানে সেখানে এই গানটার কথা বলেছি। তখন এই গানটা তো জনপ্রিয় হয়নি, তখন তো জনপ্রিয় হয়নি। এই গানটা আসলে ইউজ করা হয়েছিল বাংলাদেশের একটা খুব জনপ্রিয় সিরিয়ালে, তারপর থেকে এটা খুব জনপ্রিয় বাংলাদেশে। তারপর তো সুমন আর সাবিনা ওটা পশ্চিমবঙ্গে, কলকাতায় গাওয়ার পর ওটা পশ্চিমবঙ্গে খুব জনপ্রিয় হয়ে ওঠে। তো তখন আমি আসলে রুদ্রকে যে ভালোবাসতাম, আসলে আমার প্রথম প্রথম প্রেম তো, ওই অত অল্প বয়সে, সেই জন্যে ওর মৃত্যু, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরে ওর মৃত্যু আমি সইতে পারিনি। কারণ ওই যে ভালোবাসা ছিল, অভিমান ছিল, অভিমান করে চলে এসেছি, কিন্তু ভালোবাসা ছিল। আহ আসলে প্রথম প্রেম বোধহয় এইরকমই হয়। তারপর তো এখনো আমি ওর জন্য ফিল করি। আসলে ও খুব অল্প বয়সে মারা গিয়েছিল, আহ কিন্তু ভালো যে ও এখন লোকে ওর বই পড়ছে, কবিতা পড়ছে, ওর একটাই গান, হ্যাঁ, তা শুনছে মানুষ। কিন্তু আমি যখন আমরা যখন প্রেম করতাম, তখন ওরও তো বয়স অল্প ছিল। আমার যখন 20, ওর 25, 5 বছরের বড় ছিল আমার চেয়ে। আমার যখন 17, ও 5 বছরের বড়। তখন একটা চমৎকার সময় ছিল। তো এখনকার প্রেমের মতো নয় তো। দেখো, আমি ময়মনসিংহে, আমি তখনও মেডিকেলে আমি ভর্তি হইনি। আহ, তার আগেই আমাদের পরিচয়। তারপর আমি মেডিকেলে পড়লাম। মেডিকেলে যখন আমি পড়ছি, দেখো এখন মোবাইল করো যে আমি আসছি, এইরকম নয় তো। তখন চিঠি লিখতো, সেই চিঠিটা পৌঁছতো ঢাকা থেকে ময়মনসিংহে। সেইখানে আমি দেখতাম যে আমি 12 তারিখে আসছি, আগামী মাসের এইরকম 12 তারিখে এতটার সময় প্রেস ক্লাব ক্যান্টিনে থেকো। বাস, আমি তখন ওইখানে বসে থাকতাম, সে আসতো। কখনো কখনো এমন হতো যে ওর ওই সিদ্ধান্তটা, আহ মানে ও আসতে পারতো না, তখন আমি হয়তো অনেক কয়েক ঘন্টা ওখানে বসে আমি ফিরে আসতাম বাড়িতে, ফিরে এসে চিঠি লিখতাম, কি ব্যাপার তুমি এলে না। মানে এইরকম ছিল। এখন তখন কিন্তু মনে হয়নি যে আমাদের অসুবিধে হচ্ছে এইরকম যোগাযোগে। এখন মনে হয় যে মোবাইল ছাড়া আমরা মানুষের সঙ্গে মিট করতাম কি করে ওই সময়। ওই সময় তো টেলিফোনটাও ছিল না। দুজনের টেলিফোন না থাকলে, আমার বাড়িতে হয়তো টেলিফোন ছিল, ওর বাড়িতে ছিল না, সুতরাং যোগাযোগ হতো না, চিঠিতেই একমাত্র যোগাযোগ। তাও আবার চিঠি, আমার বাড়িতে আমার বাবা তো একেবারেই সহ্য করতে পারতো না কারোর সঙ্গে আমার প্রেম হচ্ছে। সেই জন্য আমার চিঠি আসতো আমার মেডিকেল কলেজের একটা মানে আমার এক ক্লাসমেটের ঠিকানায়, তার তার হোস্টেলের ঠিকানায়। সেই চিঠি আমি পড়তাম, তারপর চিঠি লিখতাম। কি অসম্ভব রকমের, কিন্তু কখনো মনে হয়নি, সবকিছুকে মনে হতো খুব স্বাভাবিক। তখনকার জন্য তো স্বাভাবিকই ছিল। যাই হোক, তখন আসতো, হয়তো একটু কথা হতো, তারপর আমি তো খুব লাজুক ছিলাম, একটুখানি হাতের আঙুলে আঙুলে স্পর্শ হতো, ওটুকুই মানে পুরো কয়েক মাসের জন্য ওই স্মৃতি নিয়ে কত কবিতা লেখা হয়ে যেত। আহ আমাদের হাতে সময় ফুরিয়ে আসছে, তো আমি সূর্যকে বলবো, সূর্য আপনার বই অনর দাঁড়ালামের প্রকাশকের ব্যাপারে কিছু বলবেন। তারপর আমি আপনাকে লাস্ট গ্রিটিংস জানাবো। তো সূর্য, ওভার টু ইউ। ওকে, দেখো বাবা, হ্যাঁ বলো। একদম একদম, হ্যাঁ, আমি আবার বিরতির মতন এসে গেছি, কিছুটা বিরতি নিই। তো বাবা, মানে যেটা বলার জন্য যে এই যে বইটা তোমরা দেখছো, মানে তলায় একটা করে দেখবে লেখা যাচ্ছে, যেখানে লেখা আছে যে প্রি বুক করতে পারবে, এবং তোমরা যদি প্রি বুক করো সেটার জন্য 25% ডিসকাউন্ট আছে, এবং তার যে লিঙ্কটা বইবাসা.com সেটাও দেওয়া আছে, এবং সাথে দ্বীপ প্রকাশক মানে হচ্ছে দ্বীপ প্রকাশন, ওইটাও নামটা লেখা আছে। এবং বলে রাখি, দ্বীপ প্রকাশনের শঙ্কর মন্ডল, দীপ্তাংশু মন্ডল এবং গৌরব অধিকারী, এরা তিনজন যদি না থাকতো, এবং বইবাসা.com এরা যদি না থাকতো, তাহলে হয়তো এই বইটা হয়তো এইভাবে হতো না, বা হয়তো হলে অন্যরকম হতো, বা হয়তো লাফালাফি মানে আসতো না। তো এই সবকিছু তাদের উপরেই পুরোটাই মানে ধন্যবাদ
ধন্যবাদ জানাই, বিকজ তাদের জন্য আজকে লাফালাফি এবং আপনাকে ম্যাম পাওয়া এই সন্ধ্যেবেলা রাত বলা যেতে পারে। তো এবং এটা অভিষেকের একটা ইচ্ছা পূরণ বলা যেতে পারে, কারণ আমাকে বা অনেকদিন আগে বলে রেখেছিল এরকম যদি কোনোদিন সম্ভব হয় যে একজনের সাক্ষাৎকার নিতে চাই, সে যদি কোনোদিন সম্ভব হয়, তো তাসলিমা নাসরিন হচ্ছে এক নম্বর সেই লিস্টে ছিল অভিষেকে। তো আজকে সেই স্বপ্ন পূরণ একদিন হচ্ছে, আমি এবং অভিষেকের সেই সাক্ষাৎকার জন্য নেব। অভিষেকের আমি জানি না, আচ্ছা, so we have to give the signing greetings. তো আপনাকে মানে বাই বলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সময়টা এখানেই থেমে যাক। মনে হচ্ছে যে এই ফ্রেমটা যেটা দেখা যাচ্ছে, এটার পরে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে সব থেকে সুখী মানুষ আমি হব। পেরে তবে যা। তবে যাওয়ার আগে আমি আমি আপনার যে কবিতা দিয়ে পাঠ শুরু করেছিলাম, যেখানে গেলে মানে আমি যে কোনো জায়গায় পাঠ করলেও, নিজের কবিতা পাঠ করলেও যখন আপনার যে কবিতা দিয়ে পাঠ করি সেটা শুনিয়েই 2-3টে লাইন শুনিয়ে আমি আজকে আমাদের এই শোটি শেষ করব। আহ তার আগে আপনাকে একটা প্রশ্ন করবো যে কিরকম লাগলো, আর এখনকার লেখকদের যদি কিছু বলতে চান সেটা বলুন প্লিজ। কিরকম লাগলো কি এই 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 আড্ডাটা? অনুষ্ঠানটি। হ্যাঁ, 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 খুব হ্যাঁ। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব অভিনব একটা উদ্যোগ। এবং মাঝে মধ্যেই যে ও এসে জীবন্ত কথা বলছে, বিজ্ঞাপন, সেটাও খুব ভালো। সবচেয়ে ভালো যে এইরকম একটা খোলামেলা আড্ডা এইরকম হওয়া উচিত। আমার মনে হয় যে তোমরা তো আরো বই নিয়ে করবে, আহ, নতুন নতুন অনেক লেখক আসবেন নিশ্চয়ই। অনেকের লেখাই ভালো লাগে, তবে কলকাতার বাইরে থাকি যেহেতু, সেহেতু ওইভাবে বই, আগে যেমন কলেজ স্ট্রিটে যেতাম, বই নিয়ে আসতাম যেগুলো পছন্দের, লেখকদের সঙ্গেও কথা বলতে পারতাম। এখন তো বাঙালি পরিবেশ নেই, আর সেই রকম বইয়ের, এখানে বাংলা বইয়ের দোকানও নেই। সব হচ্ছে কেউ কাউকে হয়তো বললাম কলকাতা থেকে আসবে, বইটা নিয়ে এসো, বা আমি অর্ডার করলাম এইখানে, মানে অনলাইনে, সেইটা। সুতরাং অনেক অসুবিধা হয়। তাছাড়া আমার কত 50,000 বই আমার লাইব্রেরিতে, এই সব পড়া হয়নি। জীবন তো বেশি নেই বাকি, এইটুকুতে কতটা আর পড়া যাবে। ভালো ভালো বইগুলো পড়তে চাই। খুব ভালো লাগলো তোমাদের এই অনুষ্ঠান। একদিন তোমার সাক্ষাৎকার আমি নেব, আর তোমার লেখা শুনবো। আর কারা শুনেছে আমি তাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু যারাই শুনেছে তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা, ভালোবাসা। আমি শেষ করার আগে আমার আদর্শ তাসলিমা নাসরিনের লেখাটি দিয়েই শেষ করব। লেখাটির নাম হচ্ছে প্রেম। যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, যদি সবচেয়ে ভালো শাড়িটা পরতে হয়, চুড়িটা মালাটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তাহলে তোমার সঙ্গে আমার প্রেম নয়, অন্য কিছু। প্রেম হলো আমার যা কিছু এলোমেলো, যা কিছু অসুন্দর, যা কিছু ভুল ভাল, যা কিছু খুঁত থাক, আমি সামনে এসে দাঁড়াবো, তুমি তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? কই, এত যে পুরুষ দেখি চারিদিকে, প্রেমিক তো দেখি না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও এত সুন্দর লেখার জন্য। তো সূর্য উইল কনক্লুড দ্য শো, and I would ask my admin যে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো আমাদের এই ফ্রেমটার, and সূর্য প্লিজ কনক্লুড দ্য শো। একদম একদম নিশ্চয়ই, মানে আপনাকে আগে অসংখ্য ধন্যবাদ, মানে এই সন্ধ্যাটা বা এতক্ষণ সময় দেওয়ার জন্য। মানে আমরা সকাল থেকে নয়, বিগত 2-3 দিন ধরে খুব ভয়তে ছিলাম যে কি হবে, লাইভটা কেমন ভাবে হবে, আপনার পছন্দ হবে কিনা, কেউ কোনো ভুলভাল কোনো প্রশ্ন করে ফেলবো কিনা যাতে আপনার খারাপ না লাগে। তো আচ্ছা, এইসব নিয়ে সারাদিন চিন্তা এত করি। চিন্তার দরকার ছিল তো না। আমি খুব একদমই তাই। না কারণ সাধারণ মানুষ। হ্যাঁ, বলুন বলুন। হুম। নিশ্চয়ই। না মানে এটা প্রথমবার আমরা এরকম ভাবে কোনো মানে কারোর বই হোক বা যাই হোক এইভাবে কোনোদিন লাইভে এসে এরকম প্রচার বা যেটাই বলবেন আড্ডা একসঙ্গে, মানে এটা এর ও আগে আচ্ছা, কখনো হয়নি, তো এটা তাই? প্রথমবার আচ্ছা, আমাদের তরফ থেকে। তো আচ্ছা। পুরোটাই একবার হুম। একটা এক্সপিরিয়েন্স বাহ। হলো পুরো। তো আমি যাওয়ার আগে আবার একটু ধারাবাহিকতা যেটা মেনটেন করে আসছি, যে মানে প্রথম থেকে শেষ অব্দি শুধু অ্যাড দিয়ে যাচ্ছে, তো এবার একটা অ্যাড দিয়েই আমি লাস্টে শেষ করবো। যে ম্যামের বই, তাসলিমা নাসরিনের লেখা বই অনর দাঁড়ালাম, এই বইটা তোমরা যারা যারা কিনতে চাও, এখন প্রি বুক হচ্ছে, কারণ রিলিজ ডেটটা এখন আমরা ঘোষণা করছি না এখানে। তো প্রি বুক হচ্ছে, তো প্রি বুক যারা যারা করতে চাও তাদের জন্য রয়েছে 25% ডিসকাউন্ট, এবং সেটা তোমরা পেয়ে যাবে হচ্ছে বইবাসা.com। বইয়ের প্রকাশন দ্বীপ পাবলিকেশন বা দ্বীপ প্রকাশ। তো এটা বলেই আমি আজকে শেষ করবো, এবং ম্যামকে বলবো যে আপনি দীর্ঘজীবী হন এবং আমাদের এই ধরনের আরো লেখা দিতে পারেন, এবং অভিষেকের যেন এইরকম ভাবে স্বপ্ন আরো পূরণ হতে পারে। তো এই নিয়ে আজকে শেষ করবো। অভিষেককে হাজারো হাজারো ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এবং যারা শুনেছেন সবাইকে ধন্যবাদ।